This track was downloaded from FusionBD.com. কুয়াশা কুয়াশা শুনছেন এবিসি রেডিও এফএম ৯৯.২ রহস্য ঘেরা কুয়াশায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন এবং আমি ব্রতী। কুয়াশা নিয়ে অনেক প্রশ্ন, অনেক অনেক কথা, অনেক কিছু, কিন্তু তারপরে বলবো কুয়াশার অন্তরালেই আছে সত্যি ঘটনা, বা যেটা আমরা জানতে চাই রহস্যের শেষটা হচ্ছে কুয়াশার অপর প্রান্তে। আর গত সপ্তাহে আমাদের যে আয়োজন ছিল সেটা ছিল শেফালি নামে একটি মেয়ে, যার দ্বিতীয় মানে দোজবরের সঙ্গে বিয়ে হয়েছিল। তার প্রথমবারের বিয়ে শুধুমাত্র ১২০০ টাকার জন্য খুন হয়েছিল শেফালি। সেটা নিয়ে প্রচুর প্রশ্ন, বন্ধুদের মনে অনেকে খুব কষ্ট পেয়েছেন। তো আজকে আমাদের আয়োজনটা একটু অন্যরকম। আজকে গত সপ্তাহে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যেটা হত্যা মামলার কাহিনী আমরা বলবো। আজকে কুয়াশায় এত রহস্য যে এটা নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না। গল্প শুরু হোক, ফিরে এসে কথা হবে, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920, আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও এফএম 89.2 এর ফ্যান পেজ আছে, সেখানে আপনার এই কুয়াশা শুনতে শুনতে আপনার অনুভূতি কি হচ্ছে, কেমন লাগছে সে সব জানাতে পারেন। আমি সঙ্গেই আছি, ব্রতীও আছে, আমরা উত্তর দিচ্ছি। আরো একটি ঠিকানা রয়েছে আমাদেরকে অনলাইনের মাধ্যমে যারা শুনছেন এবিসি রেডিও BD.FM থেকে, সেখানে গিয়েই খুদে বার্তা একটি অপশন রয়েছে, সেখান থেকে খুদে বার্তা পাঠাতে পারেন। সরাসরি অ্যাড্রেসটা হচ্ছে www.abcradiobd.fm/message। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন। আমরা কথা না বলে গল্পে চলে যাই। আজকে শুরু হোক আজকে কুয়াশার গল্প। কুয়াশা কুয়াশা আমাদের আজকের গল্প একটা পরিবারের, একটা সুখী সংসারের। পরিবারের যিনি কর্তা তার নাম মারুফ। মারুফ একটা অ্যাড ফার্মে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করত। বিজ্ঞাপনের কপিরাইটার হিসেবে তার খুব সুনাম ছিল। এছাড়া মাঝে মাঝে সে নামকরা লেখকদের বইয়ের প্রচ্ছদও আঁকত। ছবি আঁকার হাত ভালো বলে শিল্পী হিসেবেও তার যথেষ্ট সুনাম ছিল। নিজের আঁকা ছবি নিয়ে অনেকগুলো প্রদর্শনীও করেছে সে, সেখানেও তার ছবিগুলো বেশ ভালো দামে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মারুফের আয় রোজগার বেশ ভালো। মারুফ ভালোবেসে বিয়ে করেছিল রোকেয়াকে। রোকেয়া খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত। মারুফের সঙ্গে যখন তার বিয়ে হয় তখন সে টেলিভিশনের এনলিস্টেড রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু বিয়ের পর সংসার সামলাতে গিয়ে আর গান গাওয়ার অভ্যেসটা ধরে রাখতে পারেনি সে। মারুফ আদর করে রোকেয়াকে ডাকত রুকু বলে। মারুফ আর রুকুর 4 ছেলে মেয়ে। সবচেয়ে বড় যে ছেলে তার নাম ফাহিম। ফাহিমের বয়স 8 বছর। এরপর মন্টির বয়স 6, তারপর পলি, ওর বয়স 4, এবং সব শেষে ছোট্ট ছেলে অপু, মাত্র 6 মাস বয়স। মারুফরা ঢাকায় থাকতো, তবে তাদের পৈতৃক বাড়ি ছিল সোনারগাঁও। সেখানে শুধু তার বাবা থাকেন। মা মারা গেছেন অনেক দিন আগে। মারুফের 2 ভাই 1 বোন, 3 জনেই দেশের বাইরে থাকেন। তো সব মিলিয়ে তাদের সংসার ভালো চলছিল। এমন সময় হঠাৎ একদিন মারুফের বাবা মারা গেলেন। পৈতৃক বাড়ি দেখাশোনা করার আর কেউ রইল না। বাবা মারা যাওয়ার কিছুদিন পর সোনারগাঁ থেকে তার এক দূর সম্পর্কে চাচা খবর পাঠালেন যে এলাকার কিছু লোক তাদের সব জায়গার সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে। মারুফ যদি নিজে গিয়ে সোনারগাঁয়ে না থাকে তাহলে সব সম্পত্তি লোকজন দখল করে নেবে। কি আর করা, অনেক ভেবে চিনতে রুকুর সঙ্গে কথা বলে মারুফ ঠিক করলো তারা সবাই এখন থেকে সোনারগাঁ গিয়ে থাকবে। সেখানে নতুন করে আবার সবাই মিলে সংসার করবে। তাতে পৈতৃক সম্পত্তিও দেখাশোনা হবে, আর একটু নিরিবিলিতেও থাকা যাবে। অ্যাড ফার্মের চাকরিটা ছেড়ে দিল মারুফ। তার বদলে ঠিক করলো সপ্তাহে একদিন সোনারগাঁ থেকে ঢাকায় আসবে এবং বইয়ের প্রচ্ছদের অর্ডার নিয়ে যাবে। মাসে কয়েকটা করে বইয়ের প্রচ্ছদ করতে পারলেই তার বেশ ভালোভাবে চলে যাবে।
যেহেতু সোনারগাঁয়ে তাদের নিজেদের অনেক জমি জমা, নিজেদের বাড়ি, তাই সংসার চালাতে খুব একটা বেশি খরচ হবে না। তো এটা ভেবেই পুরো পরিবার নিয়ে মারুফ সোনারগাঁ চলে গেল। সেটা 1982 সালের সেপ্টেম্বর মাস। আমাদের মূল গল্পটাও শুরু হবে এখান থেকে। রুকু, আমার স্কেচ পেপার গুলি কই? তুমি তো রেখেছো। দেখো তো, স্টোর রুমের কার্টুনগুলোর মধ্যে কোনো একটাতে হবে। তুমি এসো না, খুঁজে পাচ্ছি না তো। আহা, ছেলে মেয়েগুলো একটু পরেই জেগে যাবে। তুমি যাবে ঢাকায়, এখনো নাস্তা তৈরি হয়নি। একটা কার্টুনে অফিস লেখা আছে, ওটা তো দেখবো। দেখো না। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। না খুঁজে আগেই শুধু চিৎকার চেঁচামেচি। সরি, মুখটা এমন ভার ভার করে রেখেছো কেন বলো তো? কই, কেন লুকোচ্ছ? না, ভাবছি চাকরিটা ছেড়ে দিলে ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, কিভাবে কি হবে। এত ভাবছো কেন বলো তো? তো কে ভাববে? ছেলে মেয়ে কি শুধু তোমার? আহা, সেটা তো বলিনি। ভাবনা এলে আমি কি করব বলো? বাই চান্স যদি বইয়ের কভার পেজের কাজ না পাও তখন? না, এমন হবে না। তুমি প্লিজ এসব নেগেটিভ চিন্তা করো না তো। করতে তো চাই না, চলে আসে। হুটহাট যেন চলে আসতে না পারে, প্রয়োজনে বাদ দাও। যাও, ফাইজলামি করো না, গোসল সেরে আসো, টেবিলে নাস্তা দিচ্ছি। এই শোনো না, প্লিজ এভাবে ভেবো না তো। আমাদের কাজকর্ম, সংসার সব ঠিকঠাক চলবে, ভরসা রাখো। ভরসা না করলে কি তোমার এক কথাতেই চলে আসি? আর কথা বলো না তো, যাও গোসল সেরে আসো। সোনামণিরা ওঠো, বাবা অফিসে যাচ্ছে। সোনারগাঁয়ে এসে মারুফ রুকুর দিনগুলি সুখে কাটছিল। মারুফ সপ্তাহে একদিন ঢাকায় যায় আর বইয়ের প্রচ্ছদের অর্ডার নিয়ে আসে। তারপর নিজের ঘরে বসে নিরিবিলিতে বইয়ের প্রচ্ছদ আঁকে। রুকু সংসার দেখে, বাচ্চা কাচ্চা সামলায়। তাদের সঙ্গে মারুফের এক ফুপুও থাকেন। ভদ্রমহিলা স্বামী মারা গেছেন অনেকদিন আগে, ছেলে মেয়ে সব বিদেশে থাকে। আত্মীয় বলতে একমাত্র মারুফই আছে, তাই তিনিও তাদের সঙ্গে ওই বাড়িতে থাকেন। মাঝে মাঝে তারা পুরো পরিবার মিলে নদীর পাড়ে বা অন্য কোথাও ঘুরতে বের হয়, এই পিকনিকের মতন আর কি। তো এমনি এক ছুটির দিনে মারুফ, রুকু আর তাদের ছেলে মেয়েরা ঘুরতে বের হলো সোনারগাঁয়ে পানাম নগর দেখার জন্য। রুকু অনেক সুন্দর করে সাজলো সেদিন, ছেলে মেয়েগুলোকে নতুন ড্রেস পরালো। মারুফদের বাড়ি থেকে পানামনগর যেতে হতো প্রথমে রিকশায়, তারপর রিকশা থেকে নেমে অল্প কিছু দূর হাঁটা পথ। রুকুর কোলে 6 মাসের ছেলে অপু, তার দুই পাশে মন্টি আর পলি। বড় ছেলে ফাহিম ছিল মারুফের পাশে। তারা হাঁটতে হাঁটতে পানামনগরের পুরনো বাড়িগুলো পেরিয়ে যাচ্ছিল। সেদিন ছুটির দিন ছিল বলে আশেপাশে ছিল অনেক মানুষ। পানামনগরের বাগান বাড়ির কাছাকাছি আসার পর রুকু হঠাৎ দেখতে পেল বাড়ির এক কোণে একটা ভাঙা ওয়ালের উপর একটা মেয়ে বসে আছে। মেয়েটা বিদেশিনী, কিন্তু শাড়ি পরেছে, লম্বা চুল। দূর থেকে ওকে দেখে মনে হলো মেয়েটা বোধহয় প্রেগন্যান্ট। রুকু আরেকটু কাছে গিয়ে বুঝলো সে যা আন্দাজ করেছিল ঠিক তাই, আসলে মেয়েটা প্রেগন্যান্ট। মেয়েটার সঙ্গে আলাপ করার জন্য রুকু তার কাছে গেল, সঙ্গে মন্টি আর পলি, আর কোলে 6 মাসের ছেলে অপু। কাছে যেতেই মেয়েটা একবার তাকিয়ে হাসল। হাই হাই, হোয়াট আর ইউ ডুইং অন দিস ওয়াল? প্লিজ কাম ডাউন। কিছু না, প্রকৃতি দেখছি আর হাওয়া খাচ্ছি। আপনি বাংলা বলতে পারেন? ইয়া, ওয়াও, একেবারেই আনএক্সপেক্টেড। সবাই তাই বলে। সত্যি আপনার বাংলা উচ্চারণ কিন্তু অসাধারণ, ভাবাই যায় না। অনেক দিন আছি বাংলাদেশে, বাংলাদেশে এখন আমার ঘর বাড়ি। এনিওয়ে, এরা আপনার ছেলে মেয়ে? রিয়েলি সুইট। ও মন্টি, আর এই যে পলি, আর ওই যে ওর বাবার সাথে ও ফাহিম, আমাদের বড় ছেলে। আর এটা হলো ছোট সোনা অপু। মামুনি, তোমার আন্টিকে হাই বলো। হাই আন্টি। হাই কিডস। সুখী পরিবার। আপনার ছেলেকে একটু কোলে নিতে পারি? শিওর, নেন না। না বেবি,
কাঁদে না। আপনাদের বাসা কোথায়? এই তো কাছেই, সোনারগাঁতে, শহরেই। এখান থেকে রিকশার পথ। তাহলে তো কাছেই। আই হোপ আমার বেবিটাও আপনার বেবিদের মতোই হবে। ওরা যখন কথা বলছে সেটা দূর থেকে মারুফ দেখছিল। হঠাৎ তার খেয়াল হলো আশেপাশে কোথাও তার বড় ছেলে ফাহিম নেই। মারুফ আশেপাশে তাকিয়ে একবার খুঁজলো ফাহিমকে, কোথাও দেখা যাচ্ছে না। রুকুকে ডেকে জিজ্ঞেস করলো ফাহিম কোথায় গেছে, জানে কিনা। এই রুকু, ফাহিম কোথায় দেখেছো? ও তো তোমার সাথেই ছিল, একটু আগেই তো দেখলাম। গেল কোথায় ছেলেটা? ফাহিম, ফাহিম। সরি, হ্যাঁ আমার ছেলেটাকে খুঁজতে যেতে হবে। শিওর, আপনার বেবি কি নিন। চলো মামুনিরা, তোমরা একটু বাবার সাথে যাও তো। ফাহিম, ফাহিম, ফাহিম! আশ্চর্য, কখন গেল বুঝতেই পারলাম না। ছেলেটা বলে যাবে না? তুমিও একটু খেয়াল রাখবে না? ছোট ছেলে, এতটা কি বুঝে? তুমি একটু গেটের দিকটা দেখো তো, আমি বাগান বাড়ির দিকে দেখছি। তুমি পলিকে সাথে করে নিয়ে যাও। ফাহিম, এই যে ভাই, একটা ছেলেকে দেখেছেন এদিকে, 8-9 বছর বয়স। একটু আগেই একটা ছেলে দৌড়ে এদিকে উপরে গেল। কোন দিকে? এই যে এদিকে এদিকে সিঁড়ি। যা কত তলায় গেছে বলতে পারবো না ভাই। থ্যাংক ইউ ভাই। ফাহিম, ফাহিম ভাইয়া, ফাহিম। ফাহিম, ফাহিম ভাইয়া, ফাহিম ভাইয়া। খুঁজতে খুঁজতে বাগান বাড়ির ভিতরে দোতলায় এক কোনায় এসে পাওয়া গেল ফাহিমকে। একা এক কোনায় বসে কাঁপছে ফাহিম। দেখে বোঝা যাচ্ছে মারাত্মক ভয় পেয়েছে সে কিছু একটা দেখে। মারুফ গিয়েই তাকে জড়িয়ে ধরে। ফাহিম, কি হয়েছে? আরে তো কাঁপছিস কেন? ভয় পেয়েছিস? কি হয়েছে বলবি তো? আমরা সবাই ওখানে, আর তুই হঠাৎ দোতলায় কেন? আমি সবার পিছন পিছন আসছিলাম, হঠাৎ আমার দিকে একটি কালো কুকুর দৌড়ে আসলো। আমি ভয় পেয়ে দৌড়িয়ে দোতলায় চলে এসেছি। ওই কালো কুকুরটা আমার পিছন পিছন সিঁড়ি পর্যন্ত চলে আসছিল। আমি ভয় এখানে লুকিয়ে আছি। কিন্তু এখানে কুকুর কোথা থেকে আসবে বাবা? আশেপাশে তো কোনো কুকুর দেখছি না। কুকুরটা তো ছিল, আমার পিছন পিছন ছুটে আসছিল। আচ্ছা আচ্ছা, চল, তোর মা তোকে খুঁজছে। ভাইয়া কেঁদো না, কুকুর নেই, চলো। ফাহিমকে নিয়ে ফেরার পথে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো মারুফ। তারাও বলল ফাহিমকে তারা দৌড়তে দৌড়তে উপরে উঠতে দেখেছে, কিন্তু কোনো কুকুর ছিল না পিছনে। মারুফের কাছে পুরো ব্যাপারটা রহস্যময় মনে হলো। বাইরে বের হয়ে আবারও একটা লোককে জিজ্ঞাসা করলো, এই এলাকায় কোনো পাগলা কুকুর আছে নাকি? সেও বলল সেই এলাকায় অনেকদিন থাকে, কিন্তু কখনো কোনো পাগলা কালো কুকুর দেখেনি। সন্ধ্যা হয়ে আসছিল। রুকু আর ফাহিম তাদের সব ছেলে মেয়েকে নিয়ে আবার বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে আবার সেই প্রেগনেন্ট মেয়েটার সঙ্গে দেখা হলো। রুকু তাকে হাত নেড়ে হেসে বিদায় জানালো। রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রুকু আর মারুফ ঘুমাতে গেল। শুয়ে শুয়ে তারা বিকেলে পানাম নগরে দেখা সেই প্রেগনেন্ট মেয়েটার গল্প করছিল। হ্যাঁ, ওই বিদেশি মেয়েটাকে দেখেছিলে? তুমি কথা বলছিলে? হ্যাঁ, খুব অবাক হয়েছি জানো, মেয়েটা এত সুন্দর বাংলা বলে। তাই নাকি? বাংলাদেশে আছে হয়তো অনেকদিন ধরে। তারপরেও আমি কখনো কোনো বিদেশিকে এত ভালো বাংলা বলতে শুনিনি। কজন বিদেশি মেয়ের সাথে পরিচয় আছে তোমার? তা নেই, তবে যাই বলো, মেয়েটা কেমন জানি অন্যরকম। একটা মেয়ে এই এলাকায় একেবারে একা, সাথে কেউ নেই। দেখে তো প্রেগনেন্ট মনে হলো। প্রেগনেন্ট অবস্থায় সে একা একা এভাবে ঘুরবে কেন বলো? হয়তো সাথে কেউ ছিল, তোমার চোখে পড়েনি। তারা শুয়ে শুয়ে যখন কথা বলছে এমন সময় হঠাৎ শুনতে পেল বাইরে বিশাল চিৎকার করে একটা কুকুর ডাকছে। একেবারে আকাশ বাতাস কাঁপানো সেই চিৎকার। ভয় পেয়ে দুজনেই উঠে বসলো খাটে। তারপর মারুফের হঠাৎ মনে হলো বিকেলে ফাহিম না একটা পাগলা কুকুরের কথা বলছিল। দুজনেই দৌড়ে গেল পাশের রুমে। সেখানে বাচ্চারা মারুফের ফুপুর সঙ্গে ঘুমায়। গিয়ে দেখে সবাই ঘুমোচ্ছে, কিন্তু ফাহিম একা বিছানায় উঠে বসে আছে। ফাহিম, কি হয়েছে বাবা?
জেগে আছিস কেন? ঘুম আসছে না? আমি ঘুমিয়েছিলাম। তাহলে ঘুম ভাঙলো কিভাবে? বিকালে যে কুকুরটা আমাকে তাড়া করেছিল সেই কুকুরটা একটু আগে জানলায় এসেছিল, জানলার ওই দিক থেকে আমার দিকে তাকিয়েছিল। কই বাবা, আশেপাশে তো কোনো কুকুর নেই, কোথাও কোনো শব্দও শোনা যাচ্ছে না। আমার ভয় লাগছে মা। বাবা, কুকুরটা সত্যি আমার দিকে তাকিয়েছিল। কই বাবা, আশেপাশে তো কোনো কুকুর নেই, কোথাও কোনো শব্দও শোনা যাচ্ছে না। তুই ঘুমা, কত সাহসী ছেলে তুই, ভয় পেলে চলবে? আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি সোনা, বাবা মা দুজনেই তোর পাশে আছি, তুই একটু ঘুমা। পরদিন বইয়ের প্রচ্ছদের অর্ডার নিতে ঢাকা গেল মারুফ। সাধারণত সে সকালের দিকে ঢাকায় যায়, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়। সেদিন ফিরতে ফিরতে তার বেশ কিছু রাত হয়ে গিয়েছিল। সোনারগাঁতে বাস থেকে নেমে সে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিল। বাসায় ঢুকে দেখে ড্রয়িং রুমের সোফায় একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখেই সে চিনতে পারল, পানামনগরে দেখা সেই প্রেগনেন্ট বিদেশি মেয়েটা। মেয়েটা এ বাড়িতে কিভাবে এলো? জানি না, কাল বাসা কোথায় জিজ্ঞেস করেছিল, ঠিকঠাক ঠিকানা দেয়নি, শুধু বলেছি শহরে। কি চায় সে? কি করে বলবো, সেই সন্ধ্যা থেকে এসেছে, কেন এসেছে এটাও বলেনি, শুধু বাসার লোকজনের সাথে টুকটাক গল্প করছে। দেখো তো কত রাত হয়ে গেছে, তবু যাওয়ার নাম নেই। গেস্টকে তো আর চলে যেতে বলা যায় না। আজব তো। কি করবো বলো, আমি বলেছি ডিনার করে যেতে। ওরা ভাবলো হয়তো ডিনারের পর মেয়েটা এমনিতেই চলে যাবে। ডিনারের জন্য ডাক দেওয়ার পর মেয়েটা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো। মারুফ আর রুকু ডাইনিং টেবিলে গিয়ে অপেক্ষা করছিল তার জন্য। হঠাৎ একটা কিছু ভাঙার আওয়াজ শুনে তারা আবার দৌড়ে ড্রয়িং রুমে আসলো। এসে দেখে ড্রয়িং রুমের সোফার উপরে ওদের সবার একটা ফ্যামিলির ছবি ফ্রেমে বাঁধাই করা ছিল, সেটা নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। ওই সোফাতেই মেয়েটা এতক্ষণ বসেছিল, কিন্তু ছবিটা কিভাবে উপর থেকে নিচে পড়লো আর কিভাবে বা ভেঙে টুকরো টুকরো হলো সেটা তারা কিছুতেই বুঝতে পারলো না। যেভাবে ভেঙেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন উপর থেকে ছবিটা নামিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে, কিন্তু কে? বাচ্চারা তো কেউ নেই এই রুমে, তারা ঘুমিয়ে পড়েছে বেশ আগে। আর এত উপরের ছবি ওদের কারো নাগাল পাওয়ারও তো কথা না। বিদেশি মেয়েটা নাগাল পাবে, কিন্তু সেও তো বাথরুমে, কে কাজ করতে পারে? মারুফ আর রুকু যখন এটা ভাবছে তখন বাথরুম থেকে বেরিয়ে এলো মেয়েটা। হোয়াট হ্যাপেন্ড? কিছু না। ওহো, কিভাবে ভাঙলো? হয়তো বাতাসে পড়ে ভেঙে গেছে। আপনি আসুন, রুকু ডাকছে। তারপর মেয়েটাকে ডিনারের জন্য ডাইনিং রুমে আসতে বলল। মেয়েটা উঠে হাঁটা শুরু করতেই চিৎকার দিয়ে বসে পড়ল নিজের পেট ধরে। কি হলো আপনার? এই রুকু! ও মাই গড, ওর তো মনে হচ্ছে লেবার পেইন উঠেছে। মারুফ, জলদি যাও, দৌড়ে গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে আসো। এত রাতে ডাক্তার কোথায় পাবো? আহা, কি করবো বুঝতে পারছি না তো, ডাক্তার না হলে কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ডাক্তার কোথায় পাবে এটা ভাবতে ভাবতে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল মারুফ। মফস্বল শহরে সাধারণত এত রাতে কিছু খোলা থাকে না। সবচেয়ে কাছে যে ডাক্তারের বাসা ছিল আর সেখানে যেতে 8 ঘন্টার মতন লাগলো তার। ডাক্তার নিয়ে ফিরতে আরো 8 ঘন্টা মতো। 1 ঘন্টা পর বাসায় ঢুকেই সে পিচ্চি বাচ্চার কান্নার আওয়াজ শুনল। রুকু এসে তাকে হাসি মুখে জানালো নর্মাল ডেলিভারি হয়ে গেছে। বাসায় মারুফের যে ফুপু ছিলেন তিনি হেল্প করেছেন ডেলিভারিতে। মারুফ একটু স্বস্তি পেল। ডাক্তারও চেক আপ করে বললেন যে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। তারপর মারুফ ডাক্তারকে ধন্যবাদ ও বিদায় জানিয়ে আবার বাসায় ঢুকে দেখল রুকুর কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। ঠিক এই সময় বাসার ইলেকট্রিসিটি চলে গেল। মফস্বল শহর, আশেপাশে কোথাও আলো নেই, চারদিকে এক নিমিষে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। রুকু এক নতুন জন্ম নেওয়া বাচ্চাকে তার মায়ের পাশে শুইয়ে দিয়ে গেল মোমবাতি ধরাতে। মারুফও গেল বাথরুমে একটু ফ্রেশ হতে। এতক্ষণ ওর ওপর দিয়ে যা ধকল গেছে, বাথরুম থেকে বেরিয়ে রুকুর কাছে গেল। দুজনে মিলে কথা বলতে লাগলো খুব নিচু স্বরে। বিদেশি মেয়েটার আচরণ খুব অদ্ভুত লাগছে তাদের কাছে। সেদিন বিকেলে পানামনগরে পরিচয়, তারপর হুট করে আজ তাদের বাসায় চলে আসা এরকম অ্যাডভান্স স্টেজে প্রেগনেন্ট অবস্থায়, তারপর এখানে আচমকা ডেলিভারি,
সবকিছু কেমন যেন রহস্যময় মনে হলো তাদের কাছে। ওরা যখন কথা বলছে ঠিক এমন সময় হঠাৎ পাশের রুম থেকে নতুন জন্ম নেওয়া বাচ্চাটা চিৎকার দিয়ে উঠল জোরে। দুজনেই দৌড়ে গেল সেই রুমে। কি ওরা অবাক হয়ে গেল, বিছানার উপর পিচ্চি বাচ্চা মেয়েটা একা শুয়ে আছে, আর বিদেশি মেয়েটা কোথাও নেই। আরে গেল কোথায়? অদ্ভুত তো। দাঁড়াও, আমি ওয়াশরুমটা দেখে আসি। ধ্যাত, এত অন্ধকার। আরে নেই তো। বাইরে চলে গেল না তো? এত কম সময়ে বেশি দূর যেতে পারবে না এই শরীরে। তুমি তুমি একটু জলদি যেয়ে দেখে আসো তো। না, দেখলাম না। এত দ্রুত কিভাবে সটকে পড়া সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না কি হচ্ছে সব। ভুলটা আগেই হয়েছে। সন্ধ্যাবেলাতেই ওই মহিলার ঘাট ধরে বের করে দেওয়া দরকার ছিল। রাগের মাথায় উল্টাপাল্টা বকো না তো। বাসায় মেহমান এলে কি ঘাট ধরে বের করে দেবো? অ্যাটলিস্ট এই প্রবলেমে তো পড়তে হতো না। ওরা আরো রাত পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু মেয়েটা কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এরকম সিচুয়েশনে কি করা যায় এটা রুকু কিংবা মারুফ কারোর মাথাতেই এলো না। উপায় না দেখে রুকু পিচ্চিটার পাশে সেদিন থাকবে বলে সিদ্ধান্ত নিল, আর মারুফ গেল তার নিজের বাচ্চাদের নিয়ে অন্য একটা ঘরে ঘুমোতে। পরদিন মারুফ ঘুম থেকে উঠেই পুরো সোনারগাঁ এলাকা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মেয়েটার কোনো হদিশ নেই, কোথাও নেই। আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসা করা হলো তারা রাতের বেলায় বা অন্য কোনো সময় কোনো বিদেশি মেয়েকে এদিক দিয়ে যেতে দেখেছে কিনা, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারল না। অন্ধকারের মধ্যে এত রাতে একা একটা মেয়ে ওরকম শারীরিক অবস্থা নিয়ে কোথায় যেতে পারে, এটা কিছুতেই রুকু বা মারুফের মাথায় এলো না। কিছু বুঝতে না পেরে শেষ পর্যন্ত মারুফ থানায় গেল জিডি করতে। থানার ওসিকে সব খুলে বলে একটা জিডি করে আবার বাসায় ফিরে এলো সে। বাসায় ফিরে এসে দেখে রুকু নতুন পিচ্চিটাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। বাসায় এমনিতে অনেক বাচ্চা, তার উপর নতুন আরেকজনকে সামলাতে গেলে রুকুর অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ভেবে মারুফ ঠিক করলো মেয়েটাকে আপাতত একটা এতিমখানায় দিয়ে দেবে। কি বলছো এসব পাগলের মতো? এইটুকু বাচ্চাকে এতিমখানায় দেবে? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের 4টা ছেলে মেয়ে, তার মাঝে আবার আরেকজন। ওর মা যদি কখনো খোঁজ নিতে আসে তখন? সে আর এসেছে, যদি কখনো খোঁজ নিতে আসে এতিমখানার ঠিকানা দিয়ে দিব। এইটুকু বাচ্চাকে এতিমখানায়? না গো, এটা ঠিক হবে না। দেখো, ঠিক বেঠিক চিন্তা করার সময় এখন না। অদ্ভুত সব ঘটনা ঘটছে কাল থেকে। এই আপদটাকে বিদায় করে একটু শান্তিতে থাকতে চাই। তুমি যাই বলো, আমি একে এতিমখানায় দেব না। আমি একে মানুষ করতে চাই। যদি কোনোদিন ওর মা ফিরে এসে ওকে চায় তাহলে না হয় দিয়ে দেব, কিন্তু তার আগ পর্যন্ত মেয়েটাকে আমি নিজের কাছে রাখতে চাই। এবার কিন্তু ছেলে মানুষই করছো তুমি রুকু, একটু বোঝার চেষ্টা করো। আমি ওকে দেব না। তোমার যা ইচ্ছা তাই করো। কুয়াশা কুয়াশা স্বাগত সবাইকে আরো একবার এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ। সোমবার রাত চলছে রহস্য ঘেরা কুয়াশা। সঙ্গে আছে শারমিন আর ব্রতি আছে সঙ্গে। অদ্ভুত একটা ঘটনা শুনছিলাম আজকে আমরা। আসলে ভীষণ কুয়াশায় ঘেরা, কিছুই বোঝা যাচ্ছিল না। শুরুতেই মারুফ যে কিনা একটা প্ল্যাটফর্মে কাজ করতো। আচ্ছা, গল্প বেশি যদি বলি আমরা বন্ধুরা বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, শুনেছে। তারপরে ছোট করে যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সঙ্গে তাদের জন্য বলছি, প্ল্যাটফর্মে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করতো মারুফ। সে একজন আর্টিস্ট, বইয়ের কাভার এবং প্রচ্ছদেও ছবি আঁকতো। তো তার বাবা মারা যাওয়ায় তাদের যে পৈতৃক সম্পত্তি ছিল সোনারগাঁ গ্রামে, অর্থাৎ আমাদের একসময় আমাদের যে রাজধানী ছিল সেই সোনারগাঁ গ্রামে তার বাবার সম্পত্তি দেখাশোনা করবার জন্য সে তার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে চলে যায়। এবং একদিন তারা পানাম নগরে বেড়াতে যাওয়ার সময় বেড়াতে গিয়ে দেখে সেখানে একজন বিদেশিনী বসে আছেন, একেবারে অ্যাডভান্স স্টেজ, প্রেগন্যান্ট। সেই মহিলার সঙ্গে তাদের আলাপ হয়, তার বাড়িতে ফিরে আসে যথারীতি। এবং সেদিন সন্ধ্যায় মারুফ আবার ঢাকা শহরে আসে তার কাজে। বাড়ি ফিরে গিয়ে দেখে বাড়ির বৈঠকখানায় বাতি জ্বলছে এবং সেখানে বসে আছেন সেই বিদেশিনী তার ফুপুর সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে, তার ছেলে মেয়েদের সঙ্গে গল্প করছেন। এবং হঠাৎ বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। না, আগে হচ্ছে লেবার পেন, তারপর ইলেকট্রিসিটি চলে যায়। আচ্ছা, আমি আসলে মানে রহস্যের মধ্যে আছি, তো
এনিওয়েজ তো তার লেবার পেন উঠে, ইলেকট্রিসিটি চলে যায়, কোথাও ডাক্তার নেই অত রাতে, আর ওই বাড়িতে গিয়ে হঠাৎ ওই রকম অবস্থা উপস্থিত হওয়াটা বিচ্ছিরি অবস্থা বাড়ির লোকের, কি করবে কিছু বুঝতে পারছে না। মানবতার না, তাকে তো বের করে দিতেও তারা চাচ্ছিল না, বুঝতেও পারছিল না সে কি উদ্দেশ্যে বাড়িতে গেছে, সেটাও জানা যাচ্ছিল না। তো এখানে তারপর যখন মারুফ ডাক্তার নিয়ে ফিরে এলো, দেখলো যে ততক্ষণে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে বিদেশিনী, আর বিদেশিনীর নামও কিন্তু জানা যায়নি, এবং সেই বাচ্চাটাকে রেখে হঠাৎ করে উধাও হয়ে যায় সে বিদেশিনী, আশেপাশে কোথাও খুঁজেও পাওয়া যায় না। আমার মনে হয় অনেক বন্ধু অনেক প্রশ্ন করেছেন ফ্যান পেজে, আমার আর যে শারমিনের ফ্যান পেজে এবং এবিসি রেডিওর পেজেও আছে। তো ব্রতি একটু পড়ো, কারণ আমার আজকে ল্যাপটপেও খুব ঝামেলা হচ্ছে এবং আমি মোবাইল থেকে ইন্টারনেটে ঢুকতে পারছি না। তো ব্রতি পড়ে দিচ্ছে, আমি উত্তর দিচ্ছি। লিখেছে সেলিম মিয়া, আই লাভ কুয়াশা, আই লাভ শারমিন, এবিসি রেডিওকে সে ভালোবাসে জানিয়েছে মেহেদি হাসান শাকিল। তারপরে মাহতাব মাহমুদ আবির লিখেছে এবিসি রেডিওতে আসার জন্য ধন্যবাদ। তারপরে হারুন কাপাসিয়া থেকে এবিসি রেডিওকে ধন্যবাদ জানিয়েছি এই আয়োজনের জন্য। জাস্টিস বয় মিনহাজ জানতে চাই আজকে কি ঘটনা ইতিমধ্যে আমি বলে দিলে তো আর ঘটনাই শোনানি কোনো দরকার থাকবে না। আরাফাত আনু রিটার্ন জানতে চাই, আচ্ছা জানিয়েছে যে এই আয়োজন তার ভীষণ ভালো লাগে। লিখেছে তানভীর শুভ, আই হোপ আজকের কুয়াশা অনেক ভালো হবে। আশা করছি আজকের গল্পটা খুবই খুবই রহস্যময়, এবং দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, ভালো তো লাগবেই। চট্টগ্রাম থেকে আমাদের নতুন বন্ধু স্বপ্নের সমাধি খুব ভালো লাগছে জানিয়েছে। আর মিনহাজ আরো একবার লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। থ্যাংক ইউ। তারিকুল ইসলাম জানিয়েছে ভীষণ ভালো লাগছে। হারুন কাপাসিয়া একটা হ্যাপি ফ্যামিলি কথা, সেটা হচ্ছে আজকে হবে কুয়াশা, মানে তাদের পরিবারের সবাই খুব খুশি আজকে কুয়াশা হওয়ার কারণে। মেহেদি হাসান শাকিল জানতে চাই কি হলো। তারপর তারিকুল ইসলাম বলছে আজকের কুয়াশা ভেরি হন্টেড। উত্তম আকাশ লিখেছে আমি এখনো বলবো না হন্টেড নাকি, রহস্য আছে এটা বলতে পারি, কিন্তু বাকিটা জানতে পুরোটা শুনতে হবে। তারপরে আমাদেরকে লিখেছে উত্তম আকাশ 11 জন একসাথে শুনছে, পলাশ, মামুন, অপু, আশরাফুল, রিজন, উত্তম, আলামিন, শামীম, সোহাগ, রতন এবং রাকিব। আর আমাদের সঙ্গে যে বন্ধুরা আছে লিখেছে আমাদেরকে সকাল থেকে অনেকেই লিখে পাঠাচ্ছে আজকে কুয়াশার সঙ্গে আছে, কুয়াশার জন্য অপেক্ষা করে ছিল এবং আছে অনেক বন্ধু। বেশ সকাল থেকেই চলছে যে কখন শুরু হবে, আপু আজকের কাহিনীটা কি। তো আজকের কাহিনীতে আমরা প্রোমোটা চালিয়ে দিয়েছিলাম, কিন্তু গত দুদিন ধরে প্রোমো চলছিল, সেখান থেকে যে যেরকম ভেবে নিয়েছো বা ভেবে নিয়েছে সেরকম ভাবতে থাকতে পারেন বা পারো। অনেকে লিখছে যে কি আছে জানার জন্য ওয়েট করছি এখন পর্যন্ত, প্রত্যেকটা পর্বই শুনে জানি, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা না একটা কিছু ঘটবে, এটুকু অন্তত আমি বলতে পারি। টান উত্তেজনা। হ্যাঁ, এই কারণেই মনে হয় আজকে আমরা কথাবার্তা একটু কম বলে গল্পে চলে যাব। হ্যাঁ, আমার মনে হয় কথাবার্তা কম বলাই ভালো, কিন্তু আমাদের কিছু SMS করতে হচ্ছে। আমরা চাইছিলাম যে আমরা প্রথমে সবার সঙ্গে কথা বলে একটু আড্ডা মেরে গল্প করে তারপরে আমরা একবারে গল্পে চলে যাব, কিন্তু বন্ধুরা যেভাবে বারবার বলছে গল্প শুরু হচ্ছে না কেন, যার ফলে বাধ্য হলাম যে ফার্স্ট পার্টটা এখন শুনিয়ে দিতে। তা আমরা পরবর্তী যে দ্বিতীয় পর্ব সেটা আমরা এখন শুনবো না, সেটা আমরা 12টার যে ছোট্ট একটা খবর আছে এটা ব্রেকে যেয়ে তারপর শুনবো। আর তার আগে 8920 যারা SMS পাঠিয়েছে এখন সেগুলি প্রতি পড়ে শোনাচ্ছে। আচ্ছা, খোকন মাহমুদ লিখেছে ফেসবুক ফ্যান পেজ থেকে কি কুয়াশা ডাউনলোড করা সম্ভব কিনা, ওখানে আমরা প্রোমোর লিঙ্কগুলো দিয়ে দিই। আমি মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু আমাদের যে আর্কাইভ আছে একটা abcradiobd.fm এ লগ ইন করে যেটাতে ঢুকতে হবে, সেখানে সংগ্রহশালা, আর্কাইভের বাংলা হচ্ছে সংগ্রহশালা, সেই সংগ্রহশালায় ঢুকলেই সেখানে কুয়াশার সবগুলো এপিসোড আছে। আজকেরটা আমার মনে হয় আজকে মাঝরাতের পরে, কালকে সকালে ট্রাই করো তুমি, কালকে সকালে। আমি জানি কেন এটা লিখে পাঠাচ্ছি ব্রতি, কারণ খুব ভয় পাচ্ছে শুনতে। আমাদের কিন্তু সাউন্ডের প্রচুর সাউন্ড স্কোর যেটা আমরা ব্যবহার করি, সেটার কারণে সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু আজকে না শুনলে মিস করবে। আজকে শোনো, ডাউনলোড করে আরেকবার শুনতে পারো, কারণ আজকে এত চমৎকার গল্প, এত রহস্য আছে এটার মধ্যে, এবং এত প্রতিটা মুহূর্তে ভয়। তো এই মুহূর্তে শুনতে যেরকম লাগবে পরে শুনতে আবার অন্যরকম লাগবে, কিন্তু তারপরও খারাপ লাগবে না, বারবার শুনতে হবে। আজকে যে গল্পটা এটা কিন্তু বারবার শোনার মতো। সেটাই। আর খোকন মাহমুদ, তোমাকে বলছি যে ফেসবুকে যে পেজ রয়েছে সেখানে আমরা ডাউনলোড লিঙ্কটা মাঝে মধ্যে দিয়ে দিই, তো সেই জন্য
তুমি ফেসবুক পেজে যদি কানেক্টেড থাকো তাহলে সেখান থেকে সরাসরি ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবে। আর তুমি আপডেট সব নিউজ সবকিছুই পাচ্ছ ফেসবুকে, কারণ আমি রেগুলার ফেসবুকে থাকি যেহেতু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে খুবই বিমাতা সুলভ আচরণ করছে আমার ফেসবুক ল্যাপটপে এবং আমার মোবাইল ফোনেও। এটা হচ্ছে যন্ত্রের যন্ত্রণা। রিয়াদ বলছে এই শোটা শুনে শুধুমাত্র শারমিন এবং ব্রতির কারণে দুজন কিউট, সুইট এবং ব্রিলিয়ান্ট এক্স ভিএনসি গার্ল। ভিএনসি অলওয়েজ রক। সেটাই। আফসার লিখেছে কক্সবাজার থেকে, কুয়াশা হচ্ছে বেস্ট প্রোগ্রাম। প্রীতম চক্রবর্তী কচুয়া চাঁদপুর থেকে, আজকের কুয়াশা জাস্ট ফাটাফাটি। থ্যাংক ইউ। তারপরে লিখেছে মোল্লাকান্দি থেকে শাকিল শেখ, কুয়াশা প্রোগ্রামটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অবশ্যই। জ্যাজ সুব্রত আমাদের দুজনকে ধন্যবাদ জানিয়েছে, দারুণভাবেই প্রোগ্রামটা কমপ্লিট করতে পারি যেন আমরা, সেই শুভকামনা জানিয়েছে। আমরা চেষ্টা করি দারুণভাবেই আয়োজনটা কমপ্লিট করতে প্রতিবারে। আমাদের মাঝখানে কিছুটা কথা বলতেই হয়, কেউ কেউ হয়তো একটু বিরক্ত হয় যে আমরা গল্পের মাঝখানে এত কথা বলছি কেন। কথা বলছি এই জন্য কারণ প্রচুর আমাদের 2-3টা ফ্যান পেজ এবং প্রচুর লেখার ঠিকানা আছে। অনেকে অনেক কোয়েশ্চেন করে, অনেকে একটু মিস করে গেছে, তো সেটা যদি আমি একটু ধরিয়ে না দিই তাহলে তো আর হবে না। এখন একটু অপেক্ষা থাকতে হবে, আর রহস্যের মধ্যে সবসময় মাঝখানে একটু অপেক্ষা থাকতে হয় যে এরপরে কি হয় সেটার জন্য একটু বসে থাকা, উত্তেজনা বাড়ানোর জন্য। রাইট। ইমা লিখেছে সে এবং তার আম্মু একসাথে আমাদেরকে শুনছে এবং আজকের কাহিনী তাদের ভীষণ ভালো লাগছে। রিদওয়ান লিখেছে নর্থ কাফরুল থেকে, কুয়াশার জন্য স্টোরি নিয়ে এপিসোডে যদি আসে তাহলে কি সে স্টোরি কুয়াশায় দেওয়া হবে কিনা? নিশ্চয়ই হবে। আমাদের একটা ইমেল অ্যাড্রেসও আছে, ব্রতি একটু ইমেল। আচ্ছা, সেই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না বলেই লিখেছে। আচ্ছা, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, ঠিকানা যোগাযোগ করা যেতে পারে। 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, 3য় তলা, কারণ বাজার, ঢাকা। আমি আরেকবার বলে দিচ্ছি, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার এবং 3য় তলা, লিফটের 2। সঙ্গে আছে আরো অনেকগুলো বন্ধু। শারমিন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি। ছোট্ট একটা বিরতি নিয়ে না ফিরে আমার মনে আমরা একবারে SMS পরে একবারে বিরতিতে গিয়ে আমরা খবরে চলে যাই। এটাও ভালো। আরো SMS, প্রচুর SMS আছে। খুদে বার্তা আমাদের সঙ্গে। সবুজ সরকার লিখেছে নরসিংদী থেকে, আজকের কুয়াশা ভীষণ ভালো লাগছে। লিখেছে বিন্তু মাদারীপুর থেকে, আমাদের এই আয়োজন খুব এনজয় করছে এবং গত সপ্তাহে ছিল সে আমাদের সঙ্গে, প্রতি সপ্তাহে থাকবে আশা করছি। লিখেছে কুয়াশা বোধহয় কেউ মিস করে না, আমার মনে হয়। আমি এই পর্যন্ত যে কয়জন পেয়েছি একটা কেউ মিস করেনি এই পর্যন্ত। এবং আজকে আমাদের 7th এপিসোড চলছে, মাত্র 7টা, আজকে নিয়ে মাত্র 7টা এপিসোড চলছে এবং আমি এতটা সাকসেস আমি প্রত্যাশা করিনি। তারপরে শাহজাহান লিখেছে ঢাকা থেকে, লিখেছে আমাদেরকে কক্সবাজার থেকে আবসার আরো একবার, সারিয়া বাসাবো থেকে। তারপরে তন্ময় লিখেছে আচ্ছা বাচ্চাটা কি মারুফেরই কিনা সেটা তো এখন বলা যাবে না, বাচ্চাটা যে কার সেটা জানতে হলে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। এত আগে বলে দিলে তো রহস্যই শেষ হয়ে গেল, তাহলে আর কুয়াশা শুনে লাভ কি? সেটাই। মোর্শেদ রানা বলছে আজকের গল্পটা খুবই অদ্ভুত। আর সুজন উত্তরা থেকে জানতে চায় মেয়েটার নাম কি? মেয়েটার নাম জানা যায়নি। না, মেয়েটার নাম, বিদেশি মেয়েটার কোন নাম আমরা জানিনি এখন পর্যন্ত, পরে জানবো কিনা সেটাও আমি এখন বলবো না। আজাদ ওয়ারি থেকে বলছে আজকের ঘটনা তার খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আর সোহেল লিখেছে গাজীপুর থেকে, এপিসোডকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশি মেয়েটাই সেই কুকুর কিনা জানতে চায় শামীম কিশোরগঞ্জ। সেটাও বলা যাবে না, সেটা সবকিছু যদি আমি বলে দিই তাহলে তার পুরোটা শোনার কোনো দরকারই নেই। তবে এবিসি রেডিওকে না, পুরো কুয়াশার টিমকেও ধন্যবাদ জানানো উচিত, কারণ এই যে আয়োজনটা এর পিছনে একটা টিম কাজ করে এবং তারা যথেষ্ট পরিশ্রম করে। এবং পরে আমি নামগুলো বলে দেবো, আজকের এই ঘটনা, মূল ঘটনাটা কোত্থেকে পেলাম, কারা কাজ করেছে, প্রতিদিনই বলি, সেগুলো একটু পরে শুনবো। কিন্তু এখন আমরা আবারও চলে যাচ্ছি SMS এ। লিখেছে নবীন সামিয়া নারায়ণগঞ্জ থেকে, ভীষণ ভালো লাগছে আর ভয়ও লাগছে। বাপ্পি লিখেছে লৌহজং থেকে, মনে হয় একটি ভৌতিক ঘটনা এটা হতে পারে। আরমান খান বলবো না কনফার্ম হয়ে। আরমান খান শরীয়তপুর থেকে, তারও বেশ ভয় লাগছে। নিনজা লিখেছে আজকে আমাদের শুনছে, ইভেন্ট থেকে ফেরার পথে শারমিনাপুর ভয়েসের বেশ প্রশংসা করেছে এবং আজকের কাহিনীটাও বেশ ইন্টারেস্টিং জানিয়েছে। কুয়াশা লিখেছে আচ্ছা মইন, 7 জন একসাথে শুনছে, ইহা কি সত্য ঘটনা? হতে পারে, সেটা জানতে হলে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। আজকের ঘটনাটা কেমন জানতে চায় মামুন রূপগঞ্জ থেকে, ঘটনা কেমন সেটা তো তোমরাই বলবে। হ্যাঁ। তারপর তানিয়া ফার্মের থেকে ভয় লাগছে,
অদ্ভুত মনে হচ্ছে আজকের ঘটনা। বান্দরবান থেকে লিখেছে মিমোসা, খুব ভয় লাগছে বাট রিয়েলি অসাম। আচ্ছা, এই ফাঁকে জানিয়ে দিচ্ছি যে ঢাকার বন্ধুরা তো শুনছে, চিটাগং এবং কক্সবাজারে আমাদের টেস্ট ট্রান্সমিশন চলছে এবং যতদিন পর্যন্ত না আমরা কমার্শিয়ালি যাচ্ছি সেখানে, সে পর্যন্ত কিন্তু তোমরা টেস্ট ট্রান্সমিশন শুনতে পাচ্ছ। সুতরাং আপনারা আমাদেরকে লিখতে পারেন 8920। রনক লিখেছে আজকের কাহিনী চরম, আই লাভ কুয়াশা। থ্যাংক ইউ সো মাচ। শাকির লিখেছে মুন্সিগঞ্জ থেকে, আরিফ লিখেছে চট্টগ্রাম থেকে, আজ এই আয়োজন খুবই ভালো লাগছে। তারপর শম্পা মিরপুর থেকে আজকের কুয়াশা শুনে ভয় লাগবে মনে হচ্ছে। একজন লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। অফকোর্স একজন অনেকেই লিখেছে, হ্যাঁ আমি দেখছি সেটাই, যে অনেকেই লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট, কুয়াশা ইজ অসাম। তারপরে আই লাভ দিস প্রোগ্রাম লিখেছে তুহিন নারায়ণগঞ্জ থেকে, হাফিজ লিখেছে কুমিল্লা থেকে খুব ভালো হচ্ছে আজকের আয়োজন, অনেক ভয় লাগছে বলছে অনেকেই। আর ভয় লাগারই তো কথা, ভয় লাগানোর জন্যই তো কুয়াশার এই আয়োজন। আচ্ছা, সাকিব আজকে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে শুনছে, মা বাবা শুনতে দিতে চায় নাই, কারণ কেন জানি না। আচ্ছা, একটা কথা শুরুতে বলা হয়নি, যেটা আমরা প্রতি আয়োজনে বলে থাকি, সেটা হচ্ছে দুর্বল চিত্তের, অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যারা শিশু আছেন, দুর্বল চিত্তের যারা আছেন বা একটু বয়স হয়ে গেছে, হয়তো সাউন্ড এফেক্টের কারণে অনেক সময় বা গল্পের কাহিনী এমন কিছু কথা বা এমন কিছু জিনিস থাকে যেটা তাদের হয়তো ওই এখন যে শারীরিক অবস্থা বা মনের অবস্থা সে সময় সেটা নিতে পারে না, তাদের জন্য তারা দয়া করে আয়োজনটা শুনবেন না। বাড়িতে এরকম কেউ থাকলে তাদেরকে বলুন সরে যেতে, অন্য কোনো আয়োজন শুনতে, এই আয়োজন তাদের জন্য না। বিশেষ করে যারা অপ্রাপ্তবয়স্ক শিশু এবং দুর্বল চিত্তের লোক বা যাদের হৃদরোগ আছে, তারা হৃদরোগের ঝুঁকি আছে। লিখেছে মিজান শ্রীপুর থেকে, মাকে নিয়ে শুনছে। আমাদের সঙ্গে আছে জাহিন চট্টগ্রাম থেকে। তারপরে তাসনিম লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। লিখেছে মোহাম্মদ ইফানুর রহমান, আমাদের নতুন বন্ধু, স্বাগত তোমাকে, একসাথে শুনছে প্রিয় মানুষটিকে নিয়ে, খুব ভালো লাগছে। মোহাম্মদ ফিরোজ মিয়া মুরাদপুর থেকে, কুয়াশা অনেক ভালো লাগছে। তারপরে আমরা কুয়াশায় আমরা কি করছি, কুয়াশায় আমরা তোমাদেরকে গল্প শোনাচ্ছি। ফরিদ লিখেছে এত হন্টেড কেন আজকে, দেখো কি হয়, শুনতে থাকো। আমার মনে হয় আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যেতে পারি এখন, নাকি আরো কয়েকটা SMS পড়ে আমরা প্রচুর খুদে বার্তা আছে শারমিন, আমরা একটু যেহেতু হাতে সময় আছে আমরা পরের পার্টটা তো খবরের পরে এসে শুনবো। আচ্ছা ঠিক আছে। আজকে সিলেট থেকে শোনা যাচ্ছে বন্ধু। তারপরে মগবাজার থেকে লিখেছে আকাশ, আমরা কেমন আছি জানতে চাই। চট্টগ্রাম থেকে আমরা খুব ভয়ে আছি আকাশ, আমরা রহস্যের মধ্যে আছি। কুয়াশা রাতে আসলে আমাদের এরকমই অবস্থা হয় এবং শেষ করতে করতে ব্রতির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। শারমিন, আমি তোমাকে অনেক অনেক দোয়া করছি বলেছে পিয়াল। থ্যাংক ইউ। নয়ন লিখেছে চিটাগাং থেকে, কুয়াশা খুবই ভালো প্রোগ্রাম। লিখেছে আমাদেরকে আরো অনেকগুলো বন্ধু। রায়দা লিখেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, কুয়াশা ইজ দ্য বেস্ট অব দ্য বেস্ট প্রোগ্রাম। থ্যাংকস আ লট শারমিন, তোমার ভয়েসটা খুব সুন্দর। সারা সপ্তাহ বসে থাকে এই আয়োজনটার জন্য। মৌ লিখেছে ধানমন্ডি থেকে, সবার কাছ থেকে এই প্রত্যাশা করি, আমার ভয়েস ভালো কি মন্দ সেটা দরকার নেই, আমার আয়োজনটা যাতে সবাই ভালোবাসে এবং এই সপ্তাহ জুড়ে বসে থাকে কুয়াশার জন্য, সেটাই হবে আমার অনেক বড় প্রাপ্তি। মৌ ধানমন্ডি থেকে বলছে যে ওয়েট করা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু 12টা পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ আমাদের ছোট্ট একটা খবর আছে 12টায়। লিখেছে আমাদেরকে খোকন মাহমুদ, এখন কুয়াশা শুনছে, জানিয়েছে। মাটি ডি কস্টা লিখেছে চিরাং থেকে, আজকে কুয়াশা খুব এনজয় করছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইজ অসাম। আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের একজন জাদুকর আছে। সুবহানা, একজন ভিকি, কালকে পরীক্ষা কি করবে জানতে চাই। আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জাদুকর তো আছেই, এখানে সবারই সম্মিলিত প্রচেষ্টা, কিন্তু তার পরিশ্রম ছাড়া কুয়াশা একেবারেই অসম্ভব ছিল, কারণ সাউন্ডের পুরো কাজটা করে খালিদ, আমাদের খালিদ ভাই। তাকে ধন্যবাদ যদি বেশি যদি কিছু থাকে তাহলে সেটা জানানো উচিত। তা আমার মনে হয় আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবারও ফিরে আসছি শারমিন এবং ব্রতী কুয়াশার রহস্যের গল্প নিয়ে। আজকের গল্পে আমরা যেখানে শেষ করেছি, কোথায় শেষ করেছিলাম আমরা, যে জিডি করতে গিয়েছিল থানায়, হ্যাঁ না বেরিয়ে গিয়েছে বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, তখন এরপরে কি হবে সেটা আমরা জানবো
ছোট্ট খবরের পর আমরা কোনো কথা না বলে খবরের পর কিন্তু সোজা গল্পে চলে যাচ্ছি। ফিরে এসে আবার সঙ্গেই থাকতে হবে এবং লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি। খোলা আছে 8920, যে কোনো মোবাইল থেকে সেখানে পাঠানো যাবে SMS। ঢাকা, চিটাগং এবং কক্সবাজার থেকে শুধু নয়, আর যারা লগ ইন করে শুনছে তারা আমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে SMS পাঠাতে পারেন, বা চাইলে ইন্টারনেটের মাধ্যমে শুনে মোবাইলের মাধ্যমে পাঠাতে পারে আমাদেরকে মেসেজ। আর RJ শারমিন এবং এবিসি রেডিওর ফ্যান পেজ খোলা আছে, সেখানেও লেখা যেতে পারে। সঙ্গে থাকুন। রুকুর এমন সিদ্ধান্তে মারুফ প্রথমে খুব রাগারাগি করলো। সংসারে নতুন একটা বাচ্চা মানে আরো অনেক বাড়তি খরচ, কিন্তু রুকু ছিল নাছোড়বান্দা। শেষ পর্যন্ত মারুফকে রাজি করিয়েই ছাড়লো। ঠিক হলো মেয়েটাকে তারা পালক হিসেবে নিয়ে মানুষ করবে, একেবারে নিজের সন্তানের মতো। সেই দিনই রুকু ওই মেয়েটার নাম ঠিক করলো। ওর নাম রাখা হলো মৌ। আসলে মারুফ যেমনটা ভেবেছিল সেরকম কোনো ঝামেলা কিন্তু হলো না। যেহেতু রুকুর 6 মাসের বাচ্চা অপু তখনও বুকের দুধ খেত, সেহেতু মৌয়ের জন্য এই ব্যাপারটা কোনো সমস্যা হলো না। আর মৌ খুব লক্ষ্মী মেয়ে, অন্যদের মতো সে কান্নাকাটিও করে না। যার কোলেই দেয়া হয় সেখানে চুপচাপ হয়ে থাকে। ধীরে ধীরে মারুফও মেয়েটাকে পছন্দ করা শুরু করলো। শুধু মারুফের ফুফু, যিনি এই বাড়িতে থাকতেন, তিনি কেন জানি পুরো ব্যাপারটাকে ভালোভাবে নিলেন না। শুরু থেকেই তিনি মেয়েটাকে কেমন যেন অপছন্দ করা শুরু করলেন। মারুফ আর রুকু ভাবলো সময় গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তাই এটা নিয়ে তারাও খুব একটা মাথা ঘামালো না। দিন যেতে থাকলো, মৌ ধীরে ধীরে বড় হতে থাকলো। বাসার অন্য বাচ্চারাও তাকে নিজের বোনের মতোই আদর করতে লাগলো। সবাই খুব ভালোবাসতো তাকে, শুধু ফুপু ছাড়া। রুকু, মৌ আর অপু দুজনকে এক বিছানায় রাখে। একদিনের ঘটনা, সেদিন সকালে নাস্তার পর মারুফ নিজের রুমে বসে বইয়ের প্রচ্ছদ আঁকছিল, আর রুকু রান্নাঘরে কাজ করছিল ফুপুর সঙ্গে। পাশের ঘরে বিছানায় অপু আর মৌ শুয়ে ঘুমোচ্ছিল, আর বাকি ছেলেমেয়েরা বাসার সামনে বাগানে খেলাধুলা করছিল। হঠাৎ রুকু পাশের রুমে মৌ আর অপুকে দেখতে গিয়ে চিৎকার দিয়ে উঠল, আর সেই চিৎকার শুনে ফুপু আর মারুফ দুজনে দৌড়ে আসলো সেই রুমে। এসে যা দেখলো তাতে দুজনে স্তব্ধ হয়ে গেল। অপু, অপু, রুকু কথা বলছে না, বিছনা থেকে গড়িয়ে পড়লো কিভাবে? আমার অপু, রক্ত, মারুফ রক্ত। সরো তুমি, অপু। কিভাবে হলো এটা? কিভাবে হলো? আমার জন্য আমি আজ ওদের ঘুম পাড়িয়ে রেখে মাসি কোম্পানি থেকে ভুলে গেছি। সব সময় রাখি, আজ কেন রাখলাম না? অপু, না, হতে পারে না। অপু, আই এম সরি বাবা। অপু চোখ খোল, আই এম সরি অপু। ছেলের লাশ বুকে নিয়ে চিৎকার করে কাঁদলো মারুফ আর রুকু। অপুর মৃত্যুটা একটা বড় ধাক্কা হয়ে এলো বাড়ির সবার জন্য। অনেকদিন বাড়ির সবার মন খারাপ। এই অকাল মৃত্যুর জন্য রুকু মনে মনে নিজেকে দায়ী মনে করতে লাগলো। সে যদি কোলবালিশ রাখার কথা ভুলে না যেত, তাহলে সেদিন মারা যেত না অপু। মারুফ তাকে অনেক বুঝালো যে এটা তার ভুল নয়, এটা ভাগ্য, কপালে ছিল বলেই এমন হয়েছে। কিন্তু রুকু এটা মানতেই চাইছিল না, কিছুতেই বুঝল না সে। তার একই কথা, অপুর মৃত্যুর জন্য সেই দায়ী। আমার অপু কাঁদছে না। রুকু প্লিজ নিজেকে একটু সামলাও, অপু নেই। আমাকে ছেলে ছেলেটা কি করছে গো? মার উপর অভিমান, ও জানে ওর মায়ের ভুলেই। আই এম সরি অপু, আই এম রিয়েলি সরি। রুকু একটু শক্ত হও, একটু কিছু খাও, এভাবে নিজেকে শাস্তি দিও না প্লিজ। আমি বাঁচতে চাই না, আমার অপুকে ছাড়া আমি বাঁচতে চাই না। কি বলছো এসব? তুমি না থাকলে ফাহিম, মন্টি, পলি, মৌ, আমি কি করে বাঁচবো? আমাদের কথা একটু ভাবো। মা একটু খাও না, মেয়েরা খেলে আমার খেতে ভালো লাগে না। আমারও ভালো লাগে না। আমরা তোমাকে অনেক ভালোবাসি মা।
পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস লাগলো। ধীরে ধীরে আবার মারুফ রুকু তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। অপুর অভাব কিছুটা হলেও পূরণ করেছে মৌ। মেয়েটার হাসি দেখলে সবার মন ভালো হয়ে যায়, শুধু ফুপু ছাড়া। তিনি এখনো মেয়েটাকে পছন্দ করতে পারেননি। এদিকে কয়েক সপ্তাহ কাজ করতে না পারায় মারুফের হাতে অনেক কাজ জমে গেল। ও ঠিক করলো একবার ঢাকা যাবে। এতদিন না আসায় যারা তাকে বইয়ের প্রচ্ছদের অর্ডার দিত তারা হয়তো একটু মন খারাপ করবে, বকাঝকাও করতে পারে, কিন্তু ছেলে মারা গেছে শুনলে হয়তো তেমন কিছু বলবে না। ঢাকা গিয়ে দেখলো আসলেই তাই। ওর ছেলে মারা গেছে শুনে সবাই খুব সান্ত্বনা দিল, দুঃখ প্রকাশ করলো। আগের পাওনা মিটিয়ে দিয়ে নতুন অনেকগুলো প্রচ্ছদের অর্ডার দিল। বেশ কিছু টাকা আর অনেক কাজ নিয়ে মারুফ সোনারগাঁ ফিরে এলো। হাতে অনেক কাজ, কিন্তু সেগুলি করার জন্য আগে মনটা শান্ত করা চাইতো। রুকু আর মারুফ ঠিক করলো ওরা কোথাও পিকনিকে যাবে। পুরো পরিবার মিলে একদিন কোথাও একটা আউটিং এ যাবে। ঘোরাঘুরি করে বাচ্চারা একটু মজা পাবে আর তারা দুজনে একটু ফ্রেশ হবে। তাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে একটা ভালো স্পট আছে, একটা সুন্দর বাংলো। তার পাশে খুব সুন্দর স্বচ্ছ একটা দিঘি আর চারপাশে বাগান। মারুফরা ঠিক করলো শুক্রবার সেখানে পিকনিকে যাবে। পরের শুক্রবার তারা সেখানে গিয়ে দেখলো আরো কয়েকটা পরিবার এসেছে পিকনিক করতে। ওরা নিজেরা দিঘির পাড়ে সুন্দর একটা জায়গা বেছে নিল। রুকু সেখানে চাদর বিছিয়ে বাসা থেকে আনা রান্না করা খাবার দাবার সাজাতে লাগলো। বাচ্চারা এই দিক ওদিক ছুটোছুটি করছে। মারুফ মৌকে কোলে নিয়ে ওদের দিকে কড়া নজর রাখলো, কারণ বড় ছেলে ফাহিম ছাড়া তাদের আর কোনো বাচ্চা সাঁতার জানে না। খাবার দাবার সাজানোর পর মারুফ সবাইকে ডাকলো খাওয়ার জন্য। বাচ্চারা এদিকে আয়, খেয়ে নে। আমি আরো কিছুক্ষণ খেলবো বাবা। আমিও খেলবো। মা, আমি তোমার হেল্প করি। আয়, মৌকে একটু ধরতো। বাবা, খেলতে যাই। যা, কিন্তু বেশি দূরে যাবি না, আশেপাশেই থাকবি। আমার বাগানেই খেলবো, দূরে যাব না বাবা। ওকে যা, বেশিক্ষণ না কিন্তু। আচ্ছা বাবা। মন্টি আর পলি বাগানে খেলতে গেল আর ফাহিম এসে বাবা মায়ের সঙ্গে বসলো, তারপর মাকে হেল্প করতে লাগলো। মন্টি আর পলি খেলতে খেলতে কিছুটা চোখের আড়াল হয়ে গিয়েছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে মারুফের খুব টেনশন হলো। দৌড়ে গেল ওরা কোথায় আছে দেখার জন্য। পেছনে পেছনে রুকুও গেল। ফাহিম, তুই একটু মৌকে নিয়ে থাকতো, আমরা একটু যাচ্ছি। মা, তুমি যাও, আমি আসছি। ওকে ফেলে কোথাও যাবি না কিন্তু। না, যাব না, ওর সাথে খেলবো, তুমি যাও। মন্টি, পলি, ওদিকটা চলো তো। পলি, মন্টি। মা, মন্টি, পলি কোথায়? এখানে রক্ত পড়ছে আর কাঁদছে। হাত কি করে কাটলো? পড়ে গিয়ে হাত কেটে গিয়েছে, আমি মারিনি। কাঁদে না সোনা, হাতটা দেখি। ইস, অনেকখানি কেটে গেছে গো। মন্টি, তোদের আমি বলেছি না দূরে যাবি না? এত দূর কেন গিয়েছিলি? আমি ওর পিছু পিছু আসছিলাম, ও যেন হারিয়ে না যায়। আর তোরা দুজন হারালে আমি কি করতাম? আমাকে বলতে পারতিস না? সরি বাবা। রুকু, ওকে নিয়ে ওঠো, চলো, অ্যান্টিসেপ্টিক লাগাতে হবে। আসো মা। ওরা যখন মন্টি আর পলিকে নিয়ে ব্যস্ত তখন হঠাৎ দূর থেকে একটা চিৎকার শোনা গেল। কে যেন ডাকছে, জলদি আসেন, যেন বাচ্চা পানিতে পড়ে গেছে। মন্টি আর পলিকে কোলে নিয়ে দৌড় দিল মারুফ আর রুকু। দৌড়ে এসে দেখে যেখানে ফাহিম আর মৌকে রেখে গিয়েছিল সেখানে তারা নেই। দিঘির পাড়ে লোকজনের ভিড়। সে ভিড় ঠেলে মারুফ আর রুকু উকি দিয়ে দেখল দিঘির পাড়িতে মৌ ভাসছে, আশেপাশে কোথাও ফাহিম নেই। মারুফ মন্টিকে কোল থেকে নামিয়ে রেখে দিঘিতে ঝাঁপ দিল, তারপর সাঁতরে গেল মৌর কাছে। এক হাতে মৌকে তুলে ধরে পাড়ে নিয়ে আসলো মারুফ। নাকে মুখে পানি ঢুকেছে, পেটের মধ্যে একটু চাপ দিতে মৌ চিৎকার করে উঠল। না, বেশি কিছু হয়নি, পানি খেয়েছে, কিন্তু মেয়েটা ঠিক আছে। কিন্তু ফাহিম কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। পাশ থেকে কে যেন বললো একটা ছেলেও মেয়ের সঙ্গে দিঘির পাড়ে দেখেছে একটু আগে। শুনেই মারুফ আবার ঝাঁপ দিল দিঘিতে। মৌ যেখানে ছিল সেখানে ডুব দিতেই ওর হাতে একটা বাচ্চা শরীরের মতো কিছু লাগলো। তুলে নিয়ে উপরে এনে দেখলো ফাহিম, নিথর দেহ। তাকেও তুলে নিয়ে এসে পাড়ে উঠল মারুফ। ফাহিমের শরীর অবশ হয়ে আছে, পুরো শরীর ঠান্ডা,
কোনো সাড়া নেই। ফাহিম না ফাহিম, ফাহিম। পিকনিক করতে গিয়ে ছেলের লাশ নিয়ে ফিরল মারুফ আর রুকু। আরো একটা মৃত্যু মারুফ রুকুর সংসারে বিশাল আঘাত হয়ে এলো। দুটি সন্তানের মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছিল না মারুফ। তার কাছে পুরো ব্যাপারটা খুব রহস্যময় মনে হলো। ফাহিম আর মৌ দুজনেই দিঘির পানিতে নেমেছিল, কিন্তু মারা গেল ফাহিম, অথচ সে সাঁতার জানতো। আর মৌ তো একেবারে বাচ্চা শিশু, তার কিছুই হলো না, সে অলৌকিকভাবে বেঁচে গেল। ফাহিমের মৃত্যুর পর প্রতিবেশীরাও তাদের অনেক সহযোগিতা করলেন। প্রায় 1 মাসের মতো সময় রুকু স্তব্ধ হয়ে বসে রইল। এই সময় ঘরের কাজ সামলালেন তাদের ফুপু। প্রতিবেশীরা অনেকে এসে সাহায্য করলেন, বাচ্চাদের দেখাশোনা, তাদের যত্ন নেয়া, সব কাজই এগিয়ে এলেন তারা। তবে ফাহিমের মৃত্যুর জন্য ফুফু আম্মা মৌকেই দায়ী করতে লাগলেন। এই মাইয়াটা সংসারে আউনের পর থেকে সংসারে নজর পড়ছে। কি বলেন ফুপু আম্মা? মৌ তো ছোট্ট একটা মেয়ে, ও কি নজর লাগাবে? তুমি বুঝতাছো না বৌমা, এই মাইয়াটা এই সংসারে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটতেছে। এসব আমাদের কপাল ফুপু আম্মা। আমার মনে হয় কি মৌ ই ফুসলাইয়া ফাহিমরে দিঘির পাড়ে নিয়ে গেছে, তারপর নিজেই পইরা গেছে দিঘিতে। তারে বাঁচাইতে গিয়া প্রাণ চইরা গেল আমার ফাহিমের। বাচ্চা একটা মেয়ে, সে তো আর কিছু বোঝে না, তার দোষ দিয়ে কি লাভ? তাছাড়া মৌ তো ফাহিমকে খুব ভালোবাসতো, সারাক্ষণ ভাইয়ের গলা জড়িয়ে বসে থাকতো সে। ভাইয়ের মৃত্যুতে সেও তো কষ্ট পেয়েছে, দেখলেই বোঝা যায়, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। তোরা যাই কস, ওই সেমনি একখান পিশাচ মারুফ, এই আমি কইয়া দিলাম। তবে মন চায় মান, না চাইলে মানিস না। আমি বুড়া মানুষ, আজ আছি কাইল নাই, কখনো সময় আছে, সাবধান হইয়া যা। এইভাবে আরো কিছুদিন গেল। পরপর 2টা বড় শোক ধীরে ধীরে কাটিয়ে উঠল মারুফ আর রুকু। সংসারটা যখন কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, তখন আবার শুরু হলো নতুন এক ঝামেলা। তুমিও মেরেছো? মন্টি, তুমি বড় না, ও তো ছোট, ও কি করে মারবে? মার কি জিনিস ও কি সব বোঝে? সব বুঝে, তোমার সামনে থাকলে মারে না, তুমি চলে গেলেই মারে। আহা, কি শুরু করলি বলতো? কাজ পাচ্ছিস না, এইটুকু একটা মেয়ে মারে, এটা আমাকে বোঝাতে চাস? কিন্তু কিছুদিন পরপরই যখন মন্টি এসে কাঁদতে কাঁদতে বিচার দিতে লাগলো, তখন সে মারুফকে জানালো কথাটা। শুনে মারুফও বিশ্বাস করল না। কিন্তু কিছুদিন পরপরই দেখা গেল বাসার বারান্দায় বা বাগানে বসে মন্টি কাঁদছে, তার হাত বা পা ছিলে গেছে, রক্ত পড়ছে। কি হয়েছে জিজ্ঞেস করলে বলে মৌ মেরেছে। রুকু আর মারুফ তার পরেও বিশ্বাস করল না। তাদের ধারণা মন্টি নিজেই খেলতে গিয়ে বা দুষ্টুমি করতে গিয়ে হাত পা ছিলে ফেলে, তারপর নিজে বাঁচার জন্য মৌর উপর দোষ চাপিয়ে দেয়। এরকম অবস্থার মধ্যে ফুপু আম্মাও শুরু করলেন আরেক নতুন ঝামেলা। রাতে তিনি মৌ, মন্টি আর পলিকে নিয়ে এক রুমে ঘুমান, কিন্তু ইদানিং তিনি সকালে উঠেই কমপ্লেন দেওয়া শুরু করলেন যে রাতে নাকি রুমে জানালা দিয়ে কালো একটা কুকুর দেখতে পায়। কুকুরটা নাকি প্রতিদিন রাতে তার ঘরে জানালায় এসে কাচের ওই পাশ থেকে তাদের দিকে তাকিয়ে থাকে। রুকু আর মারুফ এটাও বিশ্বাস করল না, কিন্তু ফুফু দিনের পর দিন সকালে উঠেই বলতে থাকেন, কাল রাতেও কুকুরটা আইছিল। সত্যি মিথ্যা যাচাই করার জন্য একদিন রাতে রুকু নিজেই ফুফুর সঙ্গে ঘুমোতে গেলেন। অনেক রাত পর্যন্ত সে জেগে রইল, কিন্তু জানালায় কোনো কুকুর দেখতে পেল না। রুকু তার পরদিনই মারুফকে বলল, আসলে কুকুরের ব্যাপারটা ফুপুর কল্পনা, বয়স হয়েছে এখন, সবকিছু ঠিকঠাক দেখেন না, কখন কি ভাবেন, হয়তো পিচ্ছি 2টা বাচ্চার মৃত্যুতে উনিও কিছুটা শক্ট হয়ে গেছেন, তাই হয়তো নানা কিছু কল্পনা করেন। এর মধ্যে একদিন বাসা থেকে বের হতে গিয়ে মারুফ দেখল বারান্দায় মৌকে ধরে মন্টি মারছে। এই এই মন্টি, কি করছিস? এতটুকু একটা মেয়েকে মারছিস কেন? ও তো ছোট বোন না? মৌ আমাকে আগে মেরেছে।
ও কেন আগে মারবে? নিশ্চয়ই তুই কিছু করেছিস। আমি কিচ্ছু করিনি বাবা, ও আমাকে প্রতিদিন মারে। আজই আমি শুধু ওকে মেরেছি, ও মারছিল বলেই তো মেরেছি। মিথ্যে কথা বলবি না মন্টি, আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। আমি নিজে দেখলাম তুই ওকে মারছিস আর ও পরে পরে মার খাচ্ছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না বাবা? যাও, আমি তোমার সাথে কথা বলবো না। এ এত দুষ্টু এরা। কাঁদে না মা, কাঁদে না। এসো এসো। এই রুকু, মৌকে একটু নাও তো, কাঁদছেও। কুয়াশা কুয়াশা কুয়াশায় চলছে আজকে এক অসম্ভব রহস্য ঘেরা কাহিনী, যার প্রতি মুহূর্তে মুহূর্তে এত বেশি ঘটনাবহুল। কখন যে কি হয়, মানে যারা শুনছে আমার ফেসবুকে লিখে পাঠাচ্ছে, আমি পড়ছি আর আমি চিন্তা করছি যে এত প্রশ্নের উত্তর একসঙ্গে কি করে দেব। হাতে কিন্তু সময় খুবই কম, 3 মিনিট আমরা কথা বলবো, তারপর আমরা আবার গল্পে চলে যাবো। এর ফাঁকে যে প্রশ্নগুলো আছে, প্রতি দেখো কি প্রশ্ন করেছে আমি বলে দিচ্ছি। সব প্রশ্নগুলোর মধ্যে একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে কয়েকজন দেরি করে এসে যোগ দিয়েছে, এবং আজকে যেহেতু একটু যদি আমরা রিপিট না করি তাহলে ঘটনা ধরা কোনোভাবেই সম্ভব না। ছোট্ট করে আমরা একটু বলে দিতে পারি যে এখন পর্যন্ত আমরা কি হয়েছে। তুমি শুরু করো, আমি চেষ্টা করছি। আমরা একটা সুখী পরিবারের কথা বলছিলাম, যেখানে মারুফ এবং রুকু হাজব্যান্ড ওয়াইফ, তাদের 4 ছেলে মেয়ে ছিল। এবং এটা আসলে আমি শুরুতে বলেছি যে মারুফ একটা বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করে, চাকরি করতো। সেখানে চাকরি ছেড়ে দিয়ে তার পৈতৃক সম্পত্তি দেখাশোনা করবার জন্য সোনারগাঁ গ্রামে চলে যায়। সেখানে পানাম নগরীতে একদিন বেড়াতে গিয়ে একজন বিদেশিনীর সঙ্গে দেখা হয়, যে কিনা একদম অ্যাডভান্স স্টেজ ছিল, প্রেগনেন্ট ছিল একটা মহিলা। এবং সেই মহিলা অতর্কিতে সেদিনই সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে চলে আসে এবং তার ডেলিভারি হয়ে যায়, লেবার পেনেটে ডেলিভারি হয়ে যায়। সেখানে হঠাৎ করে বাতি চলে যায়, সে বাড়ি অর্থাৎ ইলেকট্রিসিটি চলে যায়। এবং মারুফ ডাক্তার আনতে গেলে ফিরে এসে দেখে যে একটা বাচ্চা হয়ে গেছে, ফুটফুটে একটা মেয়ে। এবং মারুফ তার নিজেরই তখন অলরেডি 4টা সন্তান আছে, তো সে আর একটা বাড়তি ঝামেলা নিতে চায় না বলে বাচ্চাটাকে এতিমখানে দিয়ে দিতে চায়। আর তাছাড়া মারুফদের সঙ্গে তাদের বাড়িতে মুরব্বী বলেছিলেন, তাদের দুঃসম্পর্কে ফুপু, তিনিও বাচ্চাটাকে রাখতে চাইছিলেন না, বাচ্চাটাকে তিনি পছন্দ করছিলেন না। তো তারা বাচ্চাটিকে এতিমখানে দিয়ে দিতে চাইলে রুকু বাধা দেয় এবং রুকু তাকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে এবং বাচ্চাটির নাম রাখে মৌ। এবং একটা সময় দেখা যায় যে তাদের যে মানে সর্বকনিষ্ঠ সন্তান ছিল অপু, 6 মাস বয়স। একদিন রুপু তাদেরকে ঘুম পাড়িয়ে রেখে গেছে খাটে দুজনকে একসঙ্গে, অপু আর মৌকে। ফিরে এসে দেখে অপু মাটিতে পড়ে আছে, মৌ খেলছে বিছানায়, এবং অপু মারা যায়। এবং কিভাবে মারা গেল, কি করে পড়ে গেল, সেটা রুকু নিজেকেই দোষী করতে থাকে, কারণ তার ধারণা ছিল পাশে কোল বালিশ রেখে না যাওয়াতে দুর্ঘটনা ঘটেছে। যাই হোক, তাদের সন্তান হারানোর মতন বেদনাদায়ক ঘটনা তো মানুষের জীবনে আর ঘটে না। তো এই বেদনা নিয়ে এই শোকটা সামলে উঠতে সাহায্য করে মৌ, কারণ সেও খুব তখন ছোটই ছিল। তার মৌকে নিয়ে তারা আবার ব্যস্ত হয়ে ওঠে। এবং তারপরে দেখা যায় তাদের মানে এই দুঃখ শোকটা যখন একটু স্বাভাবিক হয়ে এলো, তখন তারা চিন্তা করলো যে একদিন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তারা একটু বাইরে যাবে। তারা একটা পিকনিকে যায় কাছাকাছি একটা জায়গায়, এবং সেখানে একটা পুকুর থাকে। তাদের বড় সন্তানটি ফাহিম, যে কিনা প্রথমে একটা কুকুর দেখে ভয় পেয়েছিল যেদিন সেই বিদেশিনীটার সঙ্গে তাদের দেখা হয়, সেই ছেলেটি এবং মৌ দুজনকেই হঠাৎ সবার চিৎকার শুনে তারা খেলছিল, বাচ্চারা পানিতে পড়ে যায় এবং মৌ খুব অলৌকিক ভাবে বেঁচে যায়। কিন্তু ফাহিমকে আর বাঁচানো যায়নি, ফাহিম মারা যায়। পরপর 2টো সন্তানের মৃত্যুর পর ঘটনা এগিয়ে যেতে থাকে এইভাবে। আমার মনে হয় এরপরে কি হয় আমরা এখন সেটা শুনবো। এবং যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, আমি লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920। আর এছাড়াও ফেসবুকে লিখতে পারেন, ফেসবুকে আরজে শারমিনের ফ্যান পেজ এবং সেই সঙ্গে এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজ আর এবিসি রেডিও BD.FM/message। এই হচ্ছে আমাদেরকে লেখার ঠিকানা। সঙ্গেই থাকুন, চলে যাচ্ছি পরবর্তী গল্পে। কুয়াশা কুয়াশা এই করতে করতে মৌয়ের 1 বছর হয়ে গেল। মারুফ আর রুকু ঠিক করলো তারা মৌয়ের জন্মদিনটা খুব ঘটা করে পালন করবে।
অনেক দুঃখের মাঝে একটা উপলক্ষ অন্তত পাওয়া গেল সবাই মিলে মজা করার। জন্মদিনের আগের দিন রুকু নিজের হাতে ঘর সাজালো, অনেক অনেক বেলুন কিনে এনে লাগানো হলো, বড় কেক অর্ডার দেওয়া হলো, আশেপাশের বাসার কয়েকজনকে দাওয়াত দেওয়া হলো, তারপর সবাইকে নিয়ে কেক কাটা হলো। অন্য বাসার বাচ্চাদের সঙ্গে মিলে মন্টি, পলি আর মৌ খুব মজা করলো। মৌয়ের জন্মদিনের পরের দিন ছিল শুক্রবার। সাধারণত এইসব দিনে বাসার সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দেয়। রুকু আর মারুফ বাচ্চাদের সঙ্গে খেলে। জন্মদিনের গিফট পাওয়ার পর বাসা জুড়ে এখন অনেক খেলনা। তবে সেদিন বিকেলে তারা ঠিক করলো বাসার সামনের বাগানে সবাই মিলে লুকোচুরি খেলবে। মন্টি আর পলি মিলে বাবাকে ধরলো। তারা সবাই লুকোবে আর বাবা তাদের খুঁজে বের করবে। কথা মতো সবাই লুকোতে গেল। কেউ যদি দেখতে না পায় এমন ভাবে রুকু চলে গেল রান্নাঘরে। এই ফাঁকে ঘরের কিছু কাজ সেরে নেবে আর লুকোনোটাও না হয় রান্নাঘরেই হলো, ভালোই হবে। পলি আর মৌ ছিল বাগানে একেবারে মাঝখানে। সেখান থেকে তারা একটা ফুল গাছের আড়ালে গেল। আর মন্টি কোথায় লুকোলো সেটা মারুফ দেখতে পেল না, কিন্তু শুরুতেই পলি আর মৌকে বের না করে সে মন্টিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বাগানের এক কোনায় চলে গেল সে। একটা কামরাঙা গাছ ছিল ওই কোনায়। সেখানে গিয়েই দেখতে পেল মন্টি গাছের নিচে উপুর হয়ে শুয়ে আছে। প্রথমে মারুফ ভাবল হয়তো মন্টি ইচ্ছে করে ঘাসে শুয়ে আছে যাতে কেউ দেখতে না পায়, কিন্তু কাছে গিয়ে তাকে উল্টো করতে বুঝতে পারল মন্টির দেহটা নিথর, কপালে রক্ত। এক নজর দেখে বুঝলো হয়তো কোনোভাবে কামরাঙা গাছে উঠেছিল মন্টি, গাছের উপর থেকে পড়ে গেছে। কিন্তু মন্টি চিৎকার দিল না কেন? দিলেই তো ওরা সবাই শুনতে পেত। তার সাথে নিয়ে জোরে চিৎকার দিতে চাইল মারুফ, কিন্তু অধিক শোকে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তবে বাবার করে রক্তাক্ত মন্টিকে দেখে পেছন থেকে চিৎকার দিল পলি। তার চিৎকার শুনে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো রুকু। এসে দেখলো পলি আর মৌ দাঁড়িয়ে আছে, আর তার পাশে মন্টির লাশ কোলে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে মারুফ। আরো একটা মৃত্যু যেন মারুফ আর রুকুর সংসার তছনছ করে দিয়ে গেল। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে একে একে তাদের 3 সন্তান এইভাবে অপঘাতে মারা গেছে। তাদের সাজানো গোছানো সংসার গত 1 বছরে যেন দোজকের মতন হয়ে গেল। ফুপু আবারও সব দোষ দিল মৌয়ের উপর। আগেই কইছিলাম এই মাইয়াটা অপয়া, অলক্ষণে। এই মাইয়া এই সংসারে আসার পর থেকে একের পর এক অশান্তি ঘটাছে। ওরে ভাই কইরা দে, ভাই কইরা দে। প্রথমে বিশ্বাস না করলেও একের পর এক আঘাত সইতে না পেরে এখন মারুফে এই কুসংস্কারে বিশ্বাস করা শুরু করলো। এদিকে সোনারগাঁ থানার ওসি সাহেবও একদিন মারুফকে ডেকে বললেন, পরপর এমন দুর্ঘটনা আসলেই রহস্যময়, এগুলির কোনো ব্যাখ্যা নেই। তবে মারুফ যদি চায় তাহলে তিনি এই ব্যাপারগুলি তদন্ত করে দেখতে পারেন। কিন্তু এই অবস্থায় আর থানার পুলিশের ঝামেলায় যেতে চাইল না মারুফ। এরপর প্রতিবেশীদের মধ্যে একজন বুদ্ধি দিলেন যে হয়তো এই বাড়িটাতেই কোনো সমস্যা আছে, কারণ মারুফরা এই বাড়িতে আসার পর থেকেই কিন্তু এইসব রহস্যময় ব্যাপার ঘটছে। অনেক চিন্তা করে মারুফ ভাবল বুদ্ধিটা খারাপ না। আবার বাড়ি ছাড়বো? দেখো, একসাথে এত দুর্ঘটনা মানতে পারছি না। এই জায়গায় ঠিক আমাদের স্যুট করছে না। আমরা আবার ঢাকায় ফিরে যাই, সেটাই ভালো। কিন্তু এখানে এত স্মৃতি কি করে ছেড়ে যাই বলো? এখানে যতদিন থাকবো ততদিন ফাহিম, মন্টি আর উপস্থিতি মনে পড়বে। কোনো কাজে মন বসাতে পারবো না কেউ। ঢাকায় গেলে নতুন পরিবেশে হয়তো একটু স্বাভাবিক হতেও পারে সবকিছু। ঢাকায় গেলে কি সব ভুলতে পারবো? চেষ্টা তো করতে পারি। কি জানি, হয়তো তুমি ঠিকই বলছো। ফুফু আম্মাও ইদানিং বাড়াবাড়ি যন্ত্রণা শুরু করেছে। প্রতিদিন রাতেই নাকি তিনি জানলায় কুকুর দেখতে পান। আর না করো না লক্ষ্মীটি, আবার আমরা নতুন করে সব শুরু করব। আমিও আর পারছি না মারুফ, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। এভাবে হয় না। সব কিছু থেকে যদি বাঁচতে পারতাম। বাঁচার জন্যই তো বলছি, আবার সবকিছু নতুন করে শুরু করব। যা ভালো হয় করো।
ভেসে যায় সুরে, হারিয়ে যায় গানে। বন্ধু শারমিনের সাথে লা ক্লাসিকে প্রতি বুধবার দুপুর 3টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। অ্যাকোস্টিক, ইলেকট্রিক, লাইভ, আনপ্লাগড, বৃষ্টির গান, ভালোবাসার সব গান, সুখ, দুঃখ, জনরা বেসড, রক, ব্লুজ, কান্ট্রি, ফোক, হিস্ট্রি, রুটস। আরে থামো, এত কিছু একসাথে? প্রতি সপ্তাহে নতুন কিছু, একই সুতায় গাঁথা সব গান নিয়ে। স্মুথ এন্ড মেলোডি, প্রতি শনিবার সকাল 9টার খবরের পর। মারিয়া, সমন্বয়, মিলু, শুধুই এবিসি রেডিওতে। মাটির পানে জানি সরি ভাটিয়ালি সুর লয় টানে আমার জানি সরি ভাটিয়ালি সুর লয় টানে। গাঁও গ্রামের গান, সাথে 2 খেলি পান, হাওয়া বদলে যান। হাওয়া বদল প্রতি শুক্রবার বিকেল 3:30টায় এবিসি রেডিওতে। বন্ধু শারমিনের সাথে। কুয়াশা, কুয়াশা। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়। আমি শারমিন এবং আমি ব্রতী। আমরা এই পর্যন্ত আজকের কুয়াশার গল্প যেটা দেখলাম না, আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে 3টা মৃত্যু হয়ে গেছে মারুফ এবং রুকুর সন্তানদের। প্রথম সন্তান অপু মারা গেছে, সর্বকনিষ্ঠ সন্তান তাদের অপু মারা গেছে প্রথম, তারপর ফাহিম পানিতে ডুবে মারা গেছে, তারপরে আমরা শেষ মৃত্যুটা যেটা দেখলাম একটু আগে শুনলাম আর কি, মন্টি সে গাছ থেকে পড়ে মারা গেছে। এবং সব জায়গাতেই কেমন একটা তুমি খেয়াল করেছো কিনা অপঘাতের ব্যাপার। অপঘাত তো বটেই, অ্যাক্সিডেন্টাল ডেথ প্রতিটি ডেথে। এবং আশেপাশে তার ফুপু আমা কিন্তু সব দোষারোপ করছে কিন্তু মৌকেই, যে সে অপয়া সেই সংসারে আসার পর থেকে এই ঘটনাটা ঘটে গেছে বা এই ঘটনাটা ঘটেছে। আর বেশ কিছু SMS আছে, আমি এই অল্প সময়ের মধ্যে বেশ কিছু সময় নেব না, আমরা আবারও গল্পে চলে যাচ্ছি। তো যাবার আগে আমাদের কিছু ফেসবুকে প্রচুর প্রশ্ন আমার কাছে। ব্রতী শুরু করো, আমি বের করতে। ফরহাদ জানতে চাইছিল বিদেশিনী কি মারা গিয়েছিল। বিদেশিনীর তো আমরা বিদেশির খোঁজ ট্রেস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা জানি না শেষ পর্যন্ত আমরা পাবো কিনা, সেটা বলতে পারছি না। এখন পর্যন্ত কোনো বিদেশিনীর কোনো ট্রেস নেই, সে কাহিনীর মধ্যে এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত যারা আছে সেটা হচ্ছে ছিল যারা রুকু এবং মারুফের সন্তান, রুকু এবং মারুফের ফুপু দুঃসম্পর্কের, এবং মৌ এই কয়জন। পলি, হ্যাঁ পলির কথা বলতে ভুলে গেছিলাম আমি। পলি আছে। আর আমাদের সঙ্গে আছে খোকন মাহমুদ, সে বলছিল আমাদের এখানে কি কোনো কালো কুকুর আছে কিনা। জানি না, হয়তো রাস্তায় বেরোলে দেখতে পাবো। বারবার আমার ডান দিকে জানালায় চোখ যাচ্ছে, মনে হচ্ছে কেউ হয়তো তাকালে এক্ষুনি দেখবো। ব্রতীকেও দেখছি বেশ ভয়ে ভয়ে তাকাচ্ছে। আচ্ছা, আসাদুর রহমান আমার ফ্যান পেজে লিখেছে, রাজীব লিখেছেন, আপনি এতগুলি বাচ্চা বুঝলাম না। এটা তো রুকু এবং মারুফের ব্যাপার, এতগুলি বাচ্চা, তাদের তো 4টা সন্তান ছিল, মানুষের থাকে না, এটা না বোঝার তো কোনো কারণ নেই, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কি করে বলবো। আচ্ছা, ওয়াইফাই হটস্পট, মাই গড, নাম কি? হাই রে, শারমিনের ঘরে কুয়াশা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার ঘরে সোমবার দিন কুয়াশাই থাকে। নাইস এবং অসম লিখেছেন মোহাম্মদ রাকিব। আবারও লিখেছেন ওয়াইফাই হটস্পট। রাতের আধার লিখেছেন, আমারও কেন যেন মনে হচ্ছে মই দায়ী। সেটা তো এখন বলা যাবে না, আমিও জানি না, পরে কি হবে সেটা গল্প শুনে বুঝতে হবে। কুয়াশা, হ্যাঁ। আশিক মিরপুর থেকে আমাদের ধন্যবাদ জানিয়েছে, আমরা ছোট করে কাহিনীটা আরো একবার বলে দিয়েছি, সেজন্য সে একটু দেরি করে এসেছিল। হ্যাঁ, কারণ আজকের গল্পটা আমাদেরকে একটু ধরিয়ে দিতেই হবে, নাহলে বোঝা যাবে না গল্পটা। এবং এত তাড়াতাড়ি একের পর এক সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ আলামিন লিখেছেন, কুয়াশাটা আসলে খুব জোস অ্যান্ড নাইস আপু। রুহুল আমিন লিখেছে, এসার রাহুল শনির আখড়া থেকে শারমিন আপু, আমার মনে হয় মৌ এই ঘটনা ঘটায়, আর তা না হলে 3 জনের
মৃত্যু হয় কিভাবে, আচ্ছা যাকে উনি লিখেছেন মরণ হয় কিভাবে। মোশনলেস সোহান লিখেছেন যতটা না ভয় পাচ্ছি তার থেকে বেশি অবাক হচ্ছি। অবাক হবারই কথা। আর লিখেছেন আনোয়ার হোসেন, ফুপুর ভয়েসটা শুনলে ভয় লাগে। আচ্ছা, ফুপুর ভয়েসে যে কণ্ঠ দিয়েছেন তার কথা একটু পরে বলছি কে। ফুপুর ভয়েসটা আসলেই ভয়ঙ্কর, আমারও ভয় লাগছিল শুনে। আর হৃদয় খান লিখেছে আপু অনেক ভয় পাচ্ছি। সিয়াম মিয়াজি লিখেছেন ও খুব ভয় লাগছে। শারমিন আপু তোমাকে অনেক থ্যাঙ্কস এরকম একটা শো আমাদের উপহার দেওয়ার জন্য। লিখেছেন হন্টেড শাহিন, আচ্ছা নামও হন্টেড করে ফেলেছে। বাবু আসাদ লিখেছেন এই ভুতুরে কাহিনী, এটা ভুতুরে কাহিনী নাকি রে বাবা, তাহলে তার কাছে খুব হাস্যকর লাগবে। এটা যার যার পছন্দের ব্যাপার। আমরা কুয়াশা শুধু যে ভূতের গল্প নিয়ে আসি তা না, খুনের গল্প থাকে, রহস্য থাকে, একেবারে অদ্ভুত কিছু জিনিস থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, সবই কুয়াশার মধ্যে। খুব ভালো লাগছে লিখেছেন এমডি নাইমুল। আর জাহিদ হাসান জনি লিখেছেন আপু আজকে ভৌতিক ঘটনা খুব ভালো লাগছে আজ। আচ্ছা, কুয়াশা আসলে খুব ভালো লাগছে লিখেছেন নাম কি মোহাম্মদ আলাউদ্দিন আল ফারুক। আচ্ছা, সাইদ আল হাসান জয় লিখেছে আপু মিউজিকের সাউন্ডটা একটু কম ভলিউমে দেন, কথা বোঝা যাচ্ছে না। আর তোফাজ, তাহলে আপনার রেডিওতে কোনো প্রবলেম আছে, কারণ আমরা কিন্তু ক্লিয়ার সাউন্ড পাচ্ছি একদম। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং লাগছে লিখেছেন তোফাজ্জল হোসেন নাহিন। জাহিদ হাসান জনি লিখেছেন আপু আজ কি ভৌতিক ঘটনা খুব ভালো লাগছে, এটা তো পড়লাম বোধহয় দুবার এসছে। আমিনুল ইসলাম বাবলু লিখেছেন আপু শুনতে খুবই ভালো লাগছে এবং কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। এটা অনেকেই লিখেছেন, এটা আমি আলাদা করে পড়ছি না, একবারই বলে দিলাম কারণ এটা বোধহয় কয়েকশো এসেছে লেখা। সেটাই আমার মনে হয় আমরা গল্পে চলে যাই। হ্যাঁ, আমরা গল্পে চলে যাই, আমরা সময় পাবো না তাহলে। আর শেষ পর্যন্ত আমরা দেখছিলাম যে মারুফ এবং রুকু তারা বোধহয় তারা বাসা চলে চাইছে, তারা এই বাড়িটাকেও একটা অভিশপ্ত বাড়ি মনে করছে যে এই বাড়িতে আসার পরে এই সমস্ত ঘটনা ঘটছে, সুতরাং তারা বাড়ি পাল্টে ফেলবে, তারা আবারও ঢাকায় ফিরে যাওয়ার একটা পরিকল্পনা করছে। আমরা এর পরের ঘটনায় গেলে পরবর্তী অংশে শুনতে পাবো তারা আসলে কি করলো। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এর পরের অংশে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 8920-তে। ব্রতী এবং শারমিন আছে কুয়াশায়, চলছে এবিসি রেডিও FM 89.2 আর ডি শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজ তো আছেই, সঙ্গেই থাকুন। কুয়াশা কুয়াশা সব মিলিয়ে আবারও ঢাকাতে সেটেল হওয়ার সিদ্ধান্ত নিল মারুফ একদিন ঢাকায় গিয়ে তার পুরনো অ্যাক্ট ফার্মের চাকরিটা আবার পাকা করে এলো। এরপর রুকুকে নিয়ে গিয়ে একদিন পল্টনে একটা বাসাও ভাড়া করে এলো। তারপর এক ছুটির দিনে ফুফুর কাছে এখানকার সবকিছু বুঝিয়ে দিয়ে ওরা পুরো পরিবার আবার ঢাকায় চলে এলো। ঢাকার পল্টনে রুকুদের বাসাটা 4 তলা টপ ফ্লোরে। বাড়িওয়ালা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, তিনি নিজে থাকেন দোতলায় আর বাকি ফ্লোরগুলো ভাড়া দিয়ে রেখেছেন। নতুন বাসায় এসে রুকু আর মারুফের মনটাও যেন কিছুটা ভালো হয়ে গেল। মারুফ অনেক দিন পর চাকরিতে ঢুকে আবারও ব্যস্ত হয়ে গেল। সারাদিন অফিস করে, সন্ধ্যায় ফেরার পথে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়, তারপর বাচ্চাদের জন্য কিছু না কিছু একটা গিফট কিনে বাসায় ফিরে। রুকু সারাদিন বাসায় থাকে, বাচ্চাদের দেখাশোনা করে, সংসার সামলায়। অনেক দিন পর তারা আবার কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এলো। দেখতে দেখতে একটা ঈদও চলে এলো। অনেকদিন পর ঈদে মারুফ, রুকু আর তাদের বাচ্চারা খুব মজা করলো। আশেপাশের ফ্ল্যাটের বাচ্চাদের সঙ্গে মিলে পলি আর মৌ অনেক ছোটাছুটি করলো। সেদিন রাতে রুকু আর মারুফ একসঙ্গে ঘুমোতে যাবে। রাতে এখন সাধারণত পলি আর মৌ এক ঘরেই ঘুমায় আর তারা স্বামী স্ত্রী এক রুমে। তো সেদিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে এমন সময় পাশের রুম থেকে মৌ চিৎকার দিয়ে উঠল। রুকু কাছে গিয়ে দেখলো মেয়েটা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। কি জানি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। কি আর করা, রুকু সেদিন 2 মেয়ের সঙ্গে ঘুমলো আর পাশের রুমে মারুফ একা ঘুমলো। শুধু সেদিন না, এরপর দেখা গেল প্রতিদিনই রুকু ঘুমের সময় যখন মারুফের কাছে আসে তখনই পাশের রুম থেকে মৌ চিৎকার দিয়ে কেঁদে ওঠে আর রুকু বাধ্য হয়ে মেয়েদের সঙ্গে গিয়ে ঘুমায়। ধীরে ধীরে এটাই যেন একটা পার্মানেন্ট নিয়ম হয়ে গেল। তো এইভাবেই দিন যেতে লাগলো। এরই মধ্যে একদিন মারুফের পাশের বাসার একজন হঠাৎ মারুফের অফিসে ফোন করে বলল,
বলছেন? জি বলছি। আমি আপনার পাশের বাসার প্রতিবেশী। ও হ্যাঁ, কেমন আছেন ভাই? তা হঠাৎ কি মনে করে? কোনো সমস্যা হয়নি তো? আরে না না, আপনি টেনসড হবেন না, একটা দরকারে ফোন করেছি। জি বলুন। আমি একটা নতুন কুকুর কিনেছি, তো আপনি যদি আপনাদের কুকুরটা কিছুদিনের জন্য ধার দেন, তাহলে দুইটা কুকুর একসাথে থেকে এই বাড়িতে কিছুটা অভ্যস্ত হতে পারে আর কি। তবে আপনার যদি আপত্তি না থাকে। আমাদের তো কোনো কুকুর নেই, আপনার কোথাও ভুল হচ্ছে। সে কি? তা কি করে হয়? সত্যি বলছি ভাই, আমাদের বাসায় কোনো কুকুর নেই। আপনি নিশ্চিত? আশ্চর্য, আমার বাসার কুকুর আর আমি জানবো না? না মানে আমি নিজে দেখেছি বাসার ছাদে আপনার মেয়ে মৌ একটা কালো কুকুর নিয়ে হাঁটাহাঁটি করছে। বেশ কয়েকদিনই দেখেছি আমি, সেই কারণেই ভেবেছিলাম কুকুরটা আপনাদের। মৌ কুকুর নিয়ে ছাদে হাঁটাহাঁটি করছে? মৌ? জি, আপনার তো দুটা মেয়ে তাই না? আমি আপনার ছোট মেয়ে মৌয়ের কথা বলছিলাম। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ভাই, কিন্তু সত্যি আমাদের কোনো কালো রঙের কুকুর নেই। কালো কেন, কোনো রঙেরই কুকুর নেই। সরি, আপনাকে মনে হয় বিরক্ত করলাম। না না, ইটস ওকে। মারুফ কিছুটা অবাক হলো। সেদিনই বাসায় ফিরে সে রুকুকে জিজ্ঞেস করলো সে কোনো কালো কুকুর দেখেছে কিনা মৌয়ের সঙ্গে। রুকু অবাক হয়ে বলল, না, কালো কুকুর এই বাড়িতে কিভাবে আসবে? এবার মারুফের মনে কিভাবে যেন অনেক সন্দেহ দানা বাঁধল। ফুপু তাহলে এতদিন যে কালো কুকুরটা দেখতেন সেটা কি তাহলে মিথ্যা নয়? মৃত্যুর আগে ফাহিমও কালো কুকুর দেখত। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হচ্ছে কালো কুকুর সেখানেই দেখা যায় যেখানে মৌ থাকে। ফাহিম আর ফুপু দেখতো রুমের জানালায়, যে রুমে মৌ থাকতো। এখন প্রতিবেশী ভদ্রলোকও মৌকে ছাদে কুকুর নিয়ে ঘুরতে দেখেছেন। তিনি তো মারুফদের ঠিক মতো চেনেনই না, তাহলে খামোখা মিথ্যে বলবেন কেন? আর মিথ্যে বললেও একটা কালো কুকুর নিয়ে মিথ্যে বলবে তাই বা কি করে হয়? অন্য কোন রঙের কুকুরও তো হতে পারত। ধীরে ধীরে পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো মারুফ। ফাহিম, মন্টি আর অপুর মৃত্যুর সময়ও মৌ ঘটনাস্থলে ছিল। অপুর মৃত্যুর সময় মৌ ছিল একই বিছানায়, ফাহিমের সঙ্গে সে দিঘের পাড়ে ছিল। আবার মন্টির মৃত্যুর সময়ও সে বাড়ির বাগানে মন্টির কাছাকাছি ছিল। ভাবতে ভাবতে মারুফ নিজেই স্থির সিদ্ধান্তে পৌঁছল মৌ আসলে কোনো মানুষ নয়, সে অশুভ কোনো আত্মা। সে মেয়ে হয়ে এই বাড়িতে এসেছে মারুফের সব ছেলে মেয়েকে মেরে ফেলার জন্য। কিন্তু এসব কথা মারুফ কাউকে কিভাবে বলবে? আর বললেই বা কেউ বিশ্বাস করবে কেন? আপাতত কাউকে কিছু না বলে মারুফ ঠিক করলো যে এই কথাগুলো সে তার মধ্যেই রাখবে। সে বরং পলিকে কড়া নজরে রাখতে লাগলো যাতে মৌ এখন পলির কোনো ক্ষতি করতে না পারে। এর মধ্যে ঘটল আরো এক ঘটনা। হঠাৎ করেই একদিন মামস ধরা পড়ল মৌয়ের। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন মৌকে আপাতত আলাদা রুমে রাখতে, কারণ মামস হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, একজনের হলে তার কাছ থেকে অন্যজনেরও হয়ে যেতে পারে। ডাক্তারের কথা মতো মৌকে আলাদা রুমে রাখা হলো। তার দেখাশোনার জন্য একটা নার্সও রাখা হলো, যে প্রতিদিন সকালে আসে আর সারাদিন মৌয়ের সঙ্গে থাকে তার দেখাশোনা করার জন্য। তারপর রাতে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। মারুফ আর রুকু মাঝে মাঝে মৌয়ের রুমে গিয়ে দেখে আসে যে সে ঠিক আছে কিনা। কিন্তু একদিন বিকেলে রুকু রান্নাঘরে কাজ করছে, মারুফ নিজের ঘরের বিছানায় শুয়েছিল। নার্স মেয়েটা হয়তো কোনো কারণে ওয়াশরুমে ঢুকেছিল। এই ফাঁকে মৌ বিছানা থেকে নেমে মারুফের রুমে চলে আসলো। এসেই বাবা বলে মারুফের গলা জড়িয়ে ধরল। যতই সন্দেহ হোক, বাচ্চা মেয়ে তো, মারুফও দূরে ঠেলে দিতে পারল না। সেও মৌকে বুকে টেনে নিল। তারপর দিন মারুফের গলা ব্যথা। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললেন যে মারুফেরও মামস হয়েছে, মৌয়ের কাছ থেকে তারও মামস ছড়িয়েছে। এই অসুখটা অনেক ভোগালো মারুফকে, এমনকি বাসায় থেকে যখন আর হচ্ছে না তখন শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। অনেক চিকিৎসার পর মারুফ সুস্থ হয়ে উঠল ঠিকই, কিন্তু হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে আসার সময় ডাক্তার তাকে আলাদা করে ডেকে নিয়ে দিলেন ভয়াবহ একটা দুঃসংবাদ। মামসের কারণে শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে তার। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে মারুফ আর কোনো দিন বাবা হতে পারবে না। এরপর মৌকে নিয়ে মারুফের সন্দেহ আরো বাড়তে লাগলো। বাবা না হতে পারার ঘটনাটা সে রুকুর কাছে বলল না, কিন্তু কিছু জিনিস চিন্তা করতে করতে মৌকে নিয়ে তার সন্দেহ আরো ঘনীভূত হল। রাতে মৌ চিৎকার করে রুকু আর মারুফকে একসঙ্গে ঘুমোতে দিত না। এখন মামস ছড়িয়ে মারুফের বাবা হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। মারুফের মনে হলো মৌ আসলে চায় না তাদের কোনো ছেলে মেয়ে বেঁচে থাকুক, কিংবা নতুন করে কোনো ছেলে মেয়ে হোক। সে ভাবল যেভাবেই হোক পলিকে মৌর কাছ থেকে বাঁচাতেই হবে, কিন্তু সেটা সম্ভব নয়।
তাই বাধ্য হয়ে একদিন রাতে সে রুকুকে আলাদা করে ডেকে সব খুলে বলল। তুমি বিশ্বাস করো আমার কথা? কি বিশ্বাস করব? তুমি পাগল হয়ে গেছো মারুফ। ইউনিট ট্রিটমেন্ট, নইলে বাচ্চা একটা মেয়েকে নিয়ে একটা মানুষ এত সব বাজে বাজে কথা কিভাবে বলে? প্লিজ তুমি মন দিয়ে আমার কথাটা শোনো একটু। কালো কুকুর, কালো কুকুর মনে আছে? ফুপু আম্মা সবসময় কালো কুকুর কথা বলতেন। ফাহিমও জানলা দিয়ে কালো কুকুর দেখতো। আর সেদিন পাশের বাসার ভদ্রলোকও বললেন তিনি মৌকে একটা কালো কুকুর নিয়ে ছাদে হাঁটাহাঁটি করতে দেখেছেন। এগুলোর মধ্যে তুমি কি কোনো কানেকশন পাচ্ছ না? না, আমি কোনো কানেকশন পাচ্ছি না। আমাদের 3 ছেলে মেয়ে মারা গেছে রুকু, প্রত্যেকের মারা যাওয়ার সময় মৌ ছিল ওখানে। সে তো আমিও ছিলাম, তুমিও ছিলে, পলিও ছিল। আমরা ছিলাম মারা যাওয়ার পর। দেখো, আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমি আমার 3 ছেলে মেয়ে হারিয়েছি। এখন মৌ আর পলিকে নিয়েই আমার সংসার। ওরা দুজনেই আমার সবকিছু। আমি ওদের দুজনের মধ্যে কাউকে হারাতে চাই না। আমিও চাই আমাদের সন্তানকে যেন আর না হারাতে হয়। পলি আমাদের সন্তান রুকু, মৌ সাথে থাকলে আমরা পলিকেও হারাবো। পলি আর মৌ দুজনেই আমাদের সন্তান। আমার কাছে ওরা দুজনেই সমান, তোমার কাছে ওরা দুজনেই সমান হবে, আমি এটাই আশা করি মারুফ। আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। মারুফ বুঝলো এইভাবে পলিকে বাঁচানো যাবে না, তাই সে ঠিক করলো মৌকে লুকিয়ে কোনো এতিমখানায় রেখে আসবে। সেই জন্য সে অফিসের পর বেশ কয়েকটি এতিমখানায় গিয়ে কথাও বলে আসলো। বাসায় এসে দেখে রুকু তার দিকে তাকিয়ে হাসছে। অনেকদিন পর রুকুর হাসি দেখে খুব ভালো লাগলো মারুফের। তখন রুকু তাকে সুসংবাদটা দিল, সে আবারও প্রেগনেন্ট, আবারও মা হতে চলেছে। শুনে মারুফ খুব খুশি হয়ে গেল, কিন্তু একই সঙ্গে তার মনে আবারও একটা সন্দেহ দানা বাঁধল। মৌ রুকুর পেটের বাচ্চাটাকে বাঁচতে দেবে তো? একেও আবার মেরে ফেলবে না তো? সে ঠিক করলো বাসায় রুকুর জন্য একটা নার্স রাখবে, যাতে সারাক্ষণ কেউ রুকুর যত্ন নিতে পারে। পরদিন সকালে অফিস যাওয়ার আগেই মারুফ বলে গেল আসার সময় কোনো একটা নার্স ঠিক করে আসবে, যাতে প্রতিদিন দিনের বেলাটা অন্তত সে এসে রুকুকে দেখাশোনা করতে পারে। অফিস গেল মারুফ। দুপুরের দিকে হঠাৎ পাশের বাসা থেকে একজন ফোন দিল তাকে। ওপাশ থেকে কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল মারুফ। সিঁড়িতে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে রুকু, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর এক মুহূর্ত দেরি করলো না মারুফ, হাসপাতালের ঠিকানা নিয়ে দৌড়ে গেল সে সেখানে। গিয়ে যা শুনতে পারলো তাতে মানসিক ভাবে একেবারে ভেঙে গেল সে। রুকু সুস্থ আছে ঠিকই, তবে তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। রুকুর জ্ঞান ফেরার পর সে জানতে পারলো কি করে হলো এটা। সিঁড়িতে মৌয়ের পুতুলটা কে যেন পানিতে ভিজিয়ে রেখেছিল, সেটাতেই ভুলে আমার পা পিছলে আমি পড়ে গিয়েছি। কে যেন নয়, মই পুতুলটা ভিজিয়ে রেখেছিল, তুমি যেন পিছলে পড়ে যাও। রুকু, এখন অন্তত বোঝার চেষ্টা করো। তুমি আবার পাগলামি শুরু করো না প্লিজ। মৌ একটা বাচ্চা মেয়ে মারুফ, এত সব কুবুদ্ধি ওর মাথায় কিভাবে আসবে? আর এসব কেউ জেনে শুনে করবে? এত বুদ্ধি কি একটা ছোট বাচ্চা থাকে? একটা বাচ্চা মেয়ে, ও হয়তো খেলতে খেলতে ভুলে সিঁড়িতে পুতুলটা ফেলে গেছে, সে তো আর ইচ্ছা করে করেনি। ইম্পসিবল, ব্যাপারটা এত সহজ না। দাঁড়াও। কাকে ফোন করছো? সেটা ভদ্রলোক। কেন? পলি কোথায় জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মারুফ সাহেব বলুন, আপনার স্ত্রী এখন কেমন আছে? জি ভালো। পলি আর মৌ কি আপনার ওখানে? হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না, ওরা ভালোই আছে, খেলছে। আপনি প্লিজ প্লিজ ওদের চোখের আড়াল করবেন না, এক মুহূর্তের জন্য না। দুজনকেই চোখে চোখে রাখবেন। আমি কিছুক্ষণ পরেই রুকুকে নিয়ে বাসায় ফিরছি। আহা, আপনি এত টেন্স কেন হচ্ছেন? একদম চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। রাখছি, বাই। তুমি এমন করছো কেন বলো তো? কি হয়েছে? কিছু না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, একটু পরেই বেরোবো। ডাক্তারের সঙ্গে কথা বলে রুকু একটু সুস্থ হওয়ার পর মারুফ তাকে নিয়ে রওনা দিল বাসায়। রিকশায় করে আসতে আসতে মারুফ রুকুকে বোঝালো মৌ সব নষ্টের গোড়া, তাকে যেভাবেই হোক এ বাড়ি থেকে তাড়াতে হবে। সে একে একে তার পৈশাচিক ক্ষমতা দিয়ে তাদের 3টা বাচ্চাকে খুন করেছে। এখন রুকুর পেটের বাচ্চাটাকেও সে নষ্ট করেছে। রিকশায় বাড়ির কাছাকাছি আসার পর মারুফ আর রুকু দেখতে পেল
4 তলায় তাদের বাসার ব্যালকনিতে পলি দাঁড়িয়ে আছে। দূর থেকে এক নজর দেখে মারুফের বুকটা কেঁপে উঠল অজানা আশঙ্কায়। মৌকে পলি আশেপাশে দেখা গেল না কোথাও। কোন রকমে রিক্সা থেকে নেমে রুকু আর মারুফ দুজনেই দৌড় দিল সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে লাফিয়ে 4 তলায় উঠে হাঁপাতে হাঁপাতে দুজন গেল রুমের বারান্দায় রেলিং এর কাছে, যেখানে পলি দাঁড়িয়েছিল। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। বারান্দায় পলি নেই, সেখানে শুধু মৌ দাঁড়িয়ে আছে একা। মারুফ আর রুকুর দুজনে রেলিং দিয়ে উকি দিয়ে দেখলো নিচে পলির নিথর দেহটা পড়ে আছে, আশেপাশে রক্তে ভেসে যাচ্ছে সব। এর পরের ঘটনা আসলে খুব বেশি কিছু নেই। এত কিছুর পরেও রুকু বিশ্বাস করতে পারল না যে মৌ তার অশুভ শক্তি দিয়ে এসব কাজ করছে। সে শুধু বলতো, একটা বাচ্চা মেয়ে কখনোই এরকম একটা কাজ করতে পারে না। আর কোনো ঘটনাতেই হাতে নাতে মৌকে প্রমাণ সহ ধরা যায়নি বলে মারুফ ও রুকুকে কিছুতেই কনভিন্স করতে পারল না। এ নিয়ে দুজনের যখনই খুব কথা কাটাকাটি হতে লাগলো প্রতিদিন, তখন তারা দুজনে সিদ্ধান্ত নিল আর একসঙ্গে থাকা যাবে না। ঠিক হলো, রুকু মৌকে নিয়ে আলাদা বাসায় চলে যাবে। এক ছুটির দিনে নিজের সবকিছু গুছিয়ে রুকু তার স্বামী, সংসার সব ছেড়ে মৌকে নিয়ে চলে গেল। রুকু যখন মৌকে নিয়ে বের হয়ে চলে যায়, তখন পেছন থেকে মারুফ একবার মেয়েটার মুখের দিকে তাকালো। দেখল বাচ্চা মেয়েটা তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কিন্তু মারুফের কাছে সে হাসি পিশাচের হাসির মতো মনে হল। খুবই অদ্ভুত একটা ঘটনা, ভীষণ কি বলবো, যেমন ভয়ের ঘটনাটার মধ্যে যেমন ভয় আছে তেমন আছে কষ্ট এবং ভীষণ কয়েকটা জায়গায় আমি এত বেশি কি বলবো আবেগাপ্লুত হয়ে গেছিলাম যখন বাচ্চাগুলো মারা যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন শাস্তি এবং সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সন্তান হারানো। এর চেয়ে বড় দুঃখ আর অন্য কিছু হতে পারে না। আর এই বাচ্চা মেয়েটা মৌকেও যে অশুভ একটা কিছু আছে তার মধ্যে, সেটা ভাবতেও কিন্তু খুব খারাপ লাগছে যে এত ছোট্ট একটা মেয়ে, সে কিভাবে এরকম হতে পারে। বা কিন্তু এবং সে কালো কুকুর সর্বক্ষণ এমনও তো হতে পারে তার, আমার যেটা মনে হচ্ছে তার মাটাই হয়তো সে কালো কুকুরের বেশে চলেছে। যদি অশুভ কিছু হয়েই থাকে, আমাদের প্রতিটি রহস্যের শেষে কিন্তু মার্ডার কেসগুলো ছাড়া আমরা যে কয়টা রহস্যের গল্প আপনাদেরকে শুনিয়েছি, শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা ব্যাপার কিন্তু থেকে যায়। এবং সেটাই আসলে কুয়াশার আসল রহস্য। আমি সেভাবেই গল্পটাকে বাছাই করি। তবে একটা ছোট্ট বিরতি নিব এবিসির প্রতি ঘন্টার খবরের। তো আজকে গল্প এখানে শেষ। ফিরে এসে আমরা যেসব বন্ধুরা লিখেছেন, অনেক প্রশ্ন করেছেন, সেগুলো বলছি। কিন্তু তার আগে জানিয়ে যাচ্ছি যে আমাদের আজকের এই গল্পটি যার কাছ থেকে নিয়েছে আমার দীর্ঘদিনের বন্ধু শিহাব সরকার, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি তার কাছ থেকে গল্পটি পাওয়ার জন্য। আর যারা অভিনয় করেছেন তাদের কথা বলছি, কে কোন ভূমিকায় অভিনয় করেছে। মারুফের ভূমিকায় অভিনয় করেছেন মেলু, রুকুর ভূমিকায় মৌমিতা, বিদেশিনীর ভূমিকায় সীমা, প্রতিবেশীর ভূমিকায় খালিদ, ফুপুর ভূমিকায় সিফাত, ফাহিমের প্রথম ছেলে ফাহিমের চরিত্রে যে অভিনয় করেছেন তার নাম হচ্ছে রাইসা, মন্টি হচ্ছে সুকন্যা, পলি হচ্ছে অ্যালানিস। আর এই পুরো আয়োজনে যার কি বলবো অবদান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের খালিদ বিন ফয়জুর, অর্থাৎ খালিদ, আমাদের সাউন্ডের খালিদ, শব্দবন্ধু খালিদ। এবং খালিদকে অনেকেই চেনেন আমাদের এবিসির এই চমৎকার যত প্রোমো আর আমাদের লাইভ যখন হয়, সে লাইভে যে চমৎকার শব্দের যে
ব্যাপারগুলো থাকে, এটা তো কি বলবো, একটা ম্যাজিক্যাল একটা জিনিস, সেটা খালিদের পক্ষেই সম্ভব। ভাইয়ের হাতে জাদু আছে। এছাড়াও ব্রতী আছে সঙ্গে, আর ন্যারেশনের ভূমিকায়, মূল পরিকল্পনার ভূমিকা আমি আছি। এবং শুরুতেই আমি বলেছি যে এবিসিতে আমি যত আয়োজন করি এটা হচ্ছে আমার প্যাশনের একটা অংশ, আমার ভীষণ ব্রেন চাইল্ড বলে না, হ্যাঁ, সেটা আমার ছোটবেলার থেকে রহস্য। এবং আমাকে অনেকে প্রশ্ন করছেন যে কেন আপনি এই আয়োজন করছেন। এটা আমার একটা খুব ভালো লাগার জায়গা থেকে করা, রহস্য, রোমাঞ্চ, তার মধ্যে মার্ডারও থাকতে পারে, ভৌতিক ব্যাপার, আদি ভৌতিক ব্যাপারের প্রতি খুব ছোটবেলা থেকে আমার দুর্বলতা ছিল। এবং সবসময় মনে হতো, আমি তো দেখতে পারি না ভালো করে, যে আমি যদি কোনোভাবে এগুলিকে কখনো কিছু সিনেমাও বানাতে পারি তাহলে কি করব। তো রেডিওতে কাজ করতে এসে আমার সেই আশাটা পূরণ হয়েছে এবং এবিসি রেডিওর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটি আয়োজন করতে দেবার জন্য। আর SMS প্রচুর। তবে আমাদের আরো একটা ধন্যবাদ জ্ঞাপনের পালা, এবং পুরো কুয়াশা টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। সে তো বটেই, আর সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আমাকে অসম্ভব ইন্সপায়ার করেছে। এবং প্রথম দিন থেকে আমি খুব ভয় ছিলাম যখন আমি আয়োজনটা শুরু করি যে আমি সাকসেসফুল হব কিনা, বা কিভাবে ফিডব্যাকটা কি আসে কিরকম। প্রথম থেকেই শুনছি একটা এপিসোডের পর এপিসোড শুরু, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন এবিসি। শুধু এবিসি না, বাংলাদেশের যত FM রেডিও আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হচ্ছে কুয়াশা। হয়তো বা রহস্যের দিকে মানুষের একটা আকর্ষণ থাকে সবসময়, আমরা রহস্য ভালোবাসি বলেই আমাদের এত কৌতূহল কিন্তু সবকিছু সম্পর্কে। কৌতূহল ছাড়া কোনো মানুষ নেই, সে কারণে হয়তো কুয়াশা এত ভালো লেগেছে। তো আমি চেষ্টা করি সবসময় একটা নতুন কিছু দিতে বা নতুন কিছু, এবং এই খুব অল্প সময়ের মধ্যে এত একটা ঘটনা আমরা শুনিয়ে ফেলি। কিন্তু অল্প সময়ের ঘটনাটা তৈরি করতে আমার সারাটা সপ্তাহ চলে যায়। এবং আমার সঙ্গে যেসব বন্ধুরা আমার কাজ করেন এই টিমে, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় আমরা একটা ছোট্ট বিরতি নিব, ফিরে এসে সবার সঙ্গে আবারও কথা বলছি আজকের গল্প নিয়ে, আজকের আয়োজন নিয়ে, এবং কুয়াশার সম্পর্কে যেসব প্রশ্ন করেছে বন্ধুরা বা করেছেন ফ্যান পেজে এবং SMS এর মাধ্যমে, সেগুলো নিয়ে। তো ঠিক আছে, ছোট্ট একটা বিরতি হয়ে যাক, তারপর আবারও ফিরে আসছি। যাওয়ার আগে একটু লেখার ঠিকানাটা বলে দিন। হ্যাঁ, আমাদেরকে যদি কেউ কোনো ঘটনা, সত্যি ঘটনা বা কোনো রহস্যের গল্প পাঠাতে চান, তাহলে পাঠাতে হবে, একটা ইমেল অ্যাড্রেস আছে আমাদের, বলতে একটু বলে দাও। কুয়াশা FM8920@gmail.com। হ্যাঁ, আর এই মুহূর্তে যারা সঙ্গে আছেন, খুদেবার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে, আর শারমিনের ফ্যান পেজ ফেসবুকে, এবং এবিসি রেডিও FM 89.2 এর ফ্যান পেজ, সেই সঙ্গে এবিসি রেডিও bd.fm/message আমাদেরকে লেখার ঠিকানা। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। রহস্যের আয়োজন কুয়াশায় আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি শারমিন এবং আমি ব্রতী। আর সঙ্গে আছে প্রচুর বন্ধু যাদের মনের মধ্যে এখনো রহস্য রয়ে গেছে। একজন তো বাথরুম যেতে পারছে না, বলছে কি লিখে পাঠিয়েছে, বাথরুম যাব কেমনে, দ্য এন্ডিং পার্ট ইজ নট ক্লিয়ার। সোহেল লিখেছে ঢাকা ক্যান্টনমেন্ট। একটু সাহস করে যেতে হবে, কিছু করার নেই। আজকে তো অনেকের ঘুম হবে না। যেরকম পরদিন সকালবেলা আমি যে ফিডব্যাকটা পাই ফ্যান পেজে, সেটা হচ্ছে যে অনেকে লিখে পাঠায়, আপু রাতের বেলাতেও খুব ভয় লাগছিল, শুনতে পারিনি, সকালবেলা বা দুপুরবেলা ডাউনলোড করে বাকিটা শুনেছে, কারণ রাত্রেবেলা শুনতে পারিনি। একজন লিখে পাঠিয়েছে আর তার মাকে রাত 3টার সময় ঘুম থেকে উঠিয়ে তারপরে মার সঙ্গে ঘুমোতে গেছে। তো এরকম প্রচুর আছে। আর প্রচুর আমাকে শুনতে হয় যে এর পরের সপ্তাহে কি আপু কি গল্প হবে। তো এটা তো কখনোই আমি বলবো না পরের সপ্তাহে কি হবে, পরের সপ্তাহের জন্য সবসময় অপেক্ষায় থাকতে হবে। এবং ফ্যান পেজে আমি কোনো লিখবো না, শুধু আমি যে আয়োজনটা থাকে তার থেকে আমি একটা প্রোমো চালাই 3-4 দিন আগ থেকে, যাতে কিছুটা হিন্ট পাওয়া যায় যে কি হতে পারে। তাও বোধহয় অতটা স্বচ্ছতা সেটার মধ্যে আমি রাখি না, যাতে বুঝতে পারে। একটা কালো কুকুর নিয়ে বোধহয় কোন একটা SMS আছে, পড়ো তো প্রতি। রাজীব হাজারি বলছে যে গল্পটা কি এখানেই শেষ, বিদেশি মেয়েটা কোথায়, সেই কি সেই কালো কুকুরটা নাকি? হতে পারে, আমারও মনে হতে পারে। কিন্তু গল্প, সেটা তো বললাম যে কুয়াশার রহস্য কিন্তু শেষ পর্যন্ত থেকেই যায়। তোমরা যেমন ভাবে ভেবে নাও ঠিক তেমন ভাবেই শেষ কিন্তু। আর এর পরে কি হতে পারে সেটা হচ্ছে তোমরা নিজেরা মনে মনে সাজিয়ে নিতে পারো, এটুকু স্বাধীনতা তোমাদের। আচ্ছা, আনোয়ার হোসেন লিখেছেন রুকুর জন্য ভীষণ কষ্ট লাগলো, এত ইজি ব্যাপারটা কেন বুঝতে পারলো না। আসলে মাতৃত্ব এমন একটা জিনিস, মায়ের ভালোবাসা এমন একটা জিনিস যে সে মৌকে নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলেছে, তাই সে আর তার মাথায় আসেনি যতটুকু বাচ্চা এরকম একটা কাজ করতে পারে। আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি যে মৌই করেছে এই ব্যাপারটা।
সেটাই। রায়দা লিখেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, কষ্টে বুক ভেঙে যাচ্ছে 4টা বাচ্চার জন্য, সারা রাত এখন ঘুম হবে না। আর শারমিনের জন্য বেশ প্রশংসা, কথা বলার স্টাইল, ফ্লুয়েন্সি, ড্রামাটিক ওয়ে সবকিছুই প্রায়। অ্যাকচুয়ালি আমি যখন এই গল্পগুলি, আমি তো বললাম যে আমার খুব ভালো লাগার জায়গা থেকে কাজটা, আমি এই কাজটা, কুয়াশার এই কাজটা করি, যেহেতু আমি খুবই রহস্যের গল্প, বা আমাকে যারা খুব পার্সোনালি চেনে, বিশেষ করে গল্পটি যিনি আমাকে দিয়েছেন তার কথা বললাম, আমরা একসঙ্গে অনেক বই পড়েছি, শেয়ার করেছি, বিশেষ করে এই জাতীয় গল্প, অনেক মুভি দেখেছি একসঙ্গে। তো উনি বুঝতে পারবেন না, আমার কাছে যারা বন্ধু বান্ধব আছে বাড়িতে, আমার মা আছেন, আমার মাও খুব পছন্দ করে, তো এটা খুব ভালো লাগার থেকে করা। তো যখন আমি গল্পটা ঢুকি, ন্যারেশনে যাই, আমি এত ইনভলভ হয়ে যাই, আগে তো পড়া থাকেই, যে অনেক সময় আমি স্ক্রিপ্ট দেখি না, আমি আমার মতো করে বলতে থাকি। সেটাই। আর শারমিন, আমার একটা প্রশ্ন তোমার কাছে, সেটা কেন তুমি এই রহস্যের আয়োজনটাই বেছে নিলে? অন্য কিছু তো হতো। আমি আরেকটা আয়োজন করি শনিবারে, খুবই লাউড, খুবই একটা ফাঙ্কি টাইপের শো, একটা সবাই জানে বিশ্বপ্রেমিক বিপি, যার শর্টকাট নাম, ঢাকাই একটা প্রেমিক, যিনি ভুল ভাল ইংরেজি বলে, অনেক কিছু করে, খুবই একটা মজা, একেবারে অপোজিট একটা শো। আমি সবসময় ভার্সেটাইল কিছু পছন্দ করি, আর সবচেয়ে বড় কথা দুটো জিনিসই খুব ভালো লাগে। ফার্স্ট অফ অল, আমি খুবই, আমার সেন্স অফ হিউমারের কথা, মোটামুটি আমার বন্ধু বান্ধবরা সবাই আমি উইটি, আমি একটু দুষ্টুমি, একটু ঠাট্টা ফাজলামি করতে ভালোবাসি, সেই কারণে ওই আয়োজনটা করা। আর রহস্য সবসময় আমাকে টানে, সেই কারণে কুয়াশা করা। আর মাঝখানে যে জিনিস ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে তো পত্র পত্রিকা, FM রেডিওর অন্যান্য আয়োজনে সবাই করে, আমি না হয় সেটা থেকে একটু দূরে থাকলাম, আলাদা থাকলাম। সেটাই। আর অনেক বন্ধুর প্রশ্ন যে আজকের এই ঘটনাটা কি সত্য কিনা। এটা সত্য, আমরা আসলে কখনোই বলি না যে কোনো ঘটনা, যেগুলো খুব সত্য বা মার্ডার কেস, আমরা একেবারে সাক্ষী সাবুত সলভ কেস সেগুলো নিয়ে আসি, সেগুলো তো আমরা সব বলেই দিই। কিছু সময় আমরা নাম পাল্টে দিই, স্থান, কাল, পাত্র সেটাও পাল্টাই। এটা একটা গল্প, রহস্য, আপনার বলে ফিকশন নিয়ে আমরা কাজ করি। সব সত্যি ঘটনা মনে, এরকম সত্যি ঘটনাও আছে, অনেক অনেক জায়গায় ঘটেছে, এরকম হয়তো আছে। আর হতে পারে গল্পটাও কোনো সত্য ঘটনা থেকে নেয়া, অবশ্যই। আর আফরোজা লিখেছে সব শেষে কি মৌ তার মাকে পেল? মৌ তার মাকে তো পেলই, সেটা হচ্ছে তার আপন মা না হলেও রুকুকে পেল, মা হিসেবে পেল, এবং রুকু সব ছেড়ে ছুড়ে দিয়ে মুখে নিয়ে শেষ পর্যন্ত চলে গেল। আচ্ছা, রিয়েল স্টর্ম লিখে পাঠিয়েছে, আপু আমি ঘুমাবো কেমনে, চোখ বুঝলে খালি কালা কুকুর চোখে ভাসে, আপু গো আমি কি করব, চোখ খুলে ঘুমাও, আজকে একটা রাত না ঘুমলে কিছু হবে না, না ঘুমিয়ে আলো জ্বালিয়ে ঘরে বসে থাকো। আর সোহান লিখেছে, আমরা সবাই ভদ্রতা কি ভয়, সরি আমি ভুল বলছি, সবাই, আমি বুঝতে পারলাম না। 28 জন বন্ধু মিলে আজকে শুনলো কে যেন দেখলাম, এবং সেই 28 জন চট্টগ্রাম থেকে আমাদের কোন একজন বন্ধু শুনেছে, নামটা হারিয়ে ফেলেছে এই মুহূর্তে, এবং 28 জনই সমান ভয় পেয়েছে জানিয়েছে। 28 জন আজকে একসঙ্গে থাকো, তাহলে আর ভয় লাগবে না। আর কাহিনী শুনতে শুনতে ঘুম চলে আসছিল, লিখেছে মোহাম্মদ হাসনাত, কিন্তু হঠাৎ হঠাৎ চিৎকারের শব্দ শুনে চমকে উঠি, ঘুম ভেঙে যাচ্ছে আর ভয় পাচ্ছি, আমার রুমে জানালা খোলা কিন্তু ভয় বন্ধ করতে পারছি না, এমনকি বাথরুমেও যেতে ভয় লাগছে। এটাই তো আমি চাইছিলাম যে একটু সবাইকে ভয় দেখাই, সবাই তো খালি আনন্দ দেয়, অনেক কথা বলে, আমি একটু ভয় দেখালাম না হয় একটা রাতে। আর ভয় পাওয়াটাও যে কত মজার হতে পারে সেটা মনে হয় এখন তুমি বুঝতে পারছো। আর হেলাল বলছে কসবা থেকে, স্টোরি ইজ স্টোরি বাট রিয়েলিটি ইজ মোর ডেঞ্জারাস। সেটা তো আমরা দেখি কুয়াশার অন্য অনেক পর্বে, আমরা এমন কিছু ভয়ঙ্কর সত্যি ঘটনার মুখোমুখি হয়েছি, সালেহা হত্যাকাণ্ড, নার্গিস হত্যাকাণ্ড, নিদারাবাদ মার্ডার কেস, তারপরে গত সপ্তাহে ছিল শেফালি হত্যাকাণ্ডের ঘটনা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুবই ভালো ছিল, থ্যাংকস শারমিন আপু অ্যান্ড ব্রতি আপু। এটার জন্য আরেকজনের প্রাপ্য আছে, সেটা হচ্ছে ধন্যবাদের প্রাপ্য যার, সেটা হচ্ছে খালিদ আমাদের সাউন্ডের। আচ্ছা, হ্যাঁ, ফোরকান ভাই লিখেছেন, আর কিছু মিস করলেও কুয়াশা মিস করি না বন্ধু, অনেক ধন্যবাদ ফোরকান। আর জাহিদ হাসান জনি লিখেছেন, শেষে কি মৌ মেয়েটাও বেঁচে ছিল, তার কি হলো? হ্যাঁ, বেঁচে ছিল, তার পরবর্তীতে কি হয়েছে সেটা যদি জানতে হয় তাহলে যিনি আমাকে গল্পটা দিয়েছেন তাকে বলতে হবে এটার সেকেন্ড পর্ব, পার্ট 2 সিকুয়েল করার জন্য পার্ট 2টা আমাকে দিতে হবে, তাহলে আমি বলতে পারবো। তার আগে কিছু বলতে পারছি না। হয়তো মৌ কোথাও একটা আছে এখন, হয়তো আবার একটা কোনো সংসারে ঢুকেছে, যদি সত্যি সে অশুভ কিছু হয়ে থাকে সেখানে হয়তো সে একই রকম ঘটনা ঘটাচ্ছে, কিংবা হয়তো এমন কিছুই হয়নি, মৌ এবং রুকু সুখে শান্তিতে বসবাস করতে পারে।
আর আব্দুর রহমান রাজীব লিখেছেন কুয়াশা দিন দিন ইমপ্রুভ করছে, রহস্যটা কি? নিশ্চয়ই শারমিন আপির ম্যাজিক। এনিওয়েজ থ্যাঙ্কস আ লট। আমার ম্যাজিক কিনা জানি না, আমার পরিশ্রম এটুকু বলতে পারি, আমার এবং আমার কুয়াশা টিমের পরিশ্রম। আচ্ছা, তোফাজ্জল হোসেন নাহিন লিখেছেন আপু তুমি অনেক সুইট করে কথা, এটা আমি পড়তে চাচ্ছি না, এবিসি রেডিওর সব প্রোগ্রাম অসম হয়, এটা সঠিক। আর জাহিদ হাসান জনি লিখেছেন শেষে কি ওই মৌ মেয়েটাও বেঁচে ছিল, তার কি হলো? অনেকেই এই প্রশ্নটা একই প্রশ্ন করছে, খুব জটিল ছিল গল্পটা। নিলয় দ্য ভিলিয়ার্স লিখেছেন। আচ্ছা, আর তার ওয়াইফের কি হলো? প্রশ্ন মানে জর্জরিত হচ্ছে আমি এখন, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, শুধু পড়ে যাচ্ছে কে কি লিখে পাঠিয়েছ। আর শারমিন, আমাদের এক বন্ধু লিখে পাঠিয়েছে, সে থিয়েটার করে, মঞ্চ নাটক অভিনয় করে, সে চায় হচ্ছে আমাদের এই নাটকগুলোর সাথে ইনভলভ হতে, সেটা কি কোনোভাবে সম্ভব? Why not? ওরকম আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের পরবর্তীতে যে সে কি তার নাম পাঠিয়েছে? আচ্ছা, ইউর মোস্ট ওয়েলকাম। আমাদের তো আসলে আমাদের ইন হাউসে যারা আছি, আমাদের এখানে এবিসি রেডিওতে যারা কাজ করে, এরা কেউই কিন্তু পেশাদারী অভিনেতা বা প্রফেশনাল কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস না, এরা সবাই অ্যামেচারও বলবো, এরা কেউ অভিনয় জানেই না, এবং এগুলো হচ্ছে তাদের সহজাত প্রতিভা, যেটা অবশ্যই। এবং এই যে বাচ্চাগুলো ছিল, এরা কখনোই অভিনয় করেনি, এবং সবাই কিন্তু আমাদের এখানে যাদের এই যে মিলু, যার সে আমাদের এখানে একজন সিনিয়র প্রডিউসার, ইভেন খালিদের গলা ছিল, মমিতা আমাদের একজন কথা বন্ধু আরজে, তারপরে সীমা আমাদের নিউজ ডিপার্টমেন্টে আছে, যে নিয়মিত আমাদের খবর পড়ে আপনারা সবসময়, এবং শেয়ার বাজার দেয়, তার গলা কম শুনবেন। এবং এত চমৎকার সিনিয়র রিপোর্টার, এত চমৎকার অভিনয় করেছে স্বতঃস্ফূর্ত, যে আমি ধন্যবাদ দিয়ে তাদের কাউকে ছোট করতে চাই না। আর যে বন্ধুরা আমাদের এই কুয়াশার সাথে কাজ করতে চাইছে, যেমন গল্প পাঠাতে পারে, তারপরে সত্যি কোনো ঘটনা থাকলে যথোপযুক্ত প্রমাণ সহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। হার্ড কপি পাঠানোর ঠিকানা হচ্ছে 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, 3য় তলা, কারওয়ান বাজার, ঢাকা। আর ইমেইল করতে পারো তোমরা আমাদেরকে kuasha.fm8920@gmail.com, এই হচ্ছে আমাদের ইমেইল করার ঠিকানা। আচ্ছা, আরো এসেই যাচ্ছে ফ্যান পেজে। আসাদুর রহমান রাজীব লিখেছেন তুমি চরম সঞ্চালনা করো, জোশ, ইউ আর পারফেক্ট ফর এনি প্রোগ্রাম অফ বাংলাদেশ লাইক বিপি এন্ড কুয়াশা। বিডি কোনটা? আচ্ছা, বিডি মানে বাংলাদেশ। আচ্ছা, কুয়াশা বিডি এবং কুয়াশা হচ্ছে পুরো অপোজিট। আমি প্রথমে বলেছি একটার সঙ্গে একেবারেই দু রকমের আয়োজন। আর আমিনুল ইসলাম বাবলু লিখেছেন আমার মনে হয় আগে বাংলাদেশি মেয়েটার সাথে রুকুর হাজবেন্ডের, বিদেশি মেয়েটার সাথে রুকুর হাজবেন্ডের রিলেশনশিপ ছিল। আপু খুব ভয় লাগছে, ফ্যামিলির সবাই ঘুমাচ্ছে, আমি একাই শুনছি, তাই শুয়ে শুয়ে শুনছি, আর কিছুক্ষণ পরপর আমি ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম, আসলে ভয় লাগছিল। আমি কুয়াশা শুনছি বিকজ আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ শারমিন আপু। অনেক ধন্যবাদ। আর শেষে কি ওই আবারও সে একই প্রশ্ন, মৌকে নিয়ে কোন প্রশ্নের উত্তর আমি এখন আর দিতে পারবো না, এটা তোমরা বা আপনারা যে জানেন ভেবে নিতে পারেন। ভালো প্রশ্ন ছিল, মৌ আসলো কোথা থেকে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এটা জানতে হলে আবার শুনতে হবে আমাদের আজকের এপিসোডটা, এবং সেটা পাওয়া যাবে এবিসি রেডিও FM 89.2, সেটার যে ওয়েবসাইট রয়েছে এবিসি রেডিও BD.FM, সেখানে সংগ্রহশালা বলে একটা, সেখানে লগ ইন করতে হবে প্রথমে, তারপরে সেখানে সংগ্রহশালা লেখা আছে, যেটার বাংলা লিখেছে আমরা সংগ্রহশালা, আসলে আর্কাইভ। সেখানে গেলে কুয়াশার সবগুলো এপিসোড আছে শুরু থেকে, এবং আজকেরটাও হয়তো কালকের মধ্যেই পেয়ে যাবে তোমরা। রামপুরা থেকে ফাহিম বলছে ভয় লাগছে খুব, আমার কি হবে? আচ্ছা, এক্সাইটেড এক্সাইল লিখেছেন আনলজিক্যাল স্টোরি, একটা বাচ্চা মেয়ে কি করে মার্ডার করবে? তাছাড়া বাচ্চা তার চিন্তাধারায় এত বাজে জিনিস। আচ্ছা, বাচ্চাটাকে তো এখানে একটা বলা হয়েছে, এটা তো একটা ফিকশন, আমি প্রথমেই বলেছি। অদ্ভুত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ পুরো ঘটনাটাই খুব অদ্ভুত। সুতরাং এরকম অদ্ভুত প্রশ্ন আপনার মাথায় আসলে সেটা আপনি নিজে সলভ করবার চেষ্টা করুন। আমাদের পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে এমন অনেক ঘটনা ঘটে, বা এমন অনেক ব্যাপার রয়েছে যেগুলোর উত্তর আমরা সবসময় খুঁজে পাই না। তো এটা সেরকম কথা, there are many things in heaven and earth। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আসলে একটু বাংলা করে নিলাম, না হলে যদি চাকরি চলে যায়। না, চাকরি যাবে না কোনো। আমার বাড়ি
বাড়িতে কুকুর ডাকছে, আমি টয়লেটে যেতে পারছি না। অভি মারুফ, একটা কথা কি, এটা কিন্তু খুবই মানে একটা ভয়ের গল্প। যারা পড়ে নিয়মিত বা ভয়ের ছবি দেখে তাদের কিন্তু প্রথমটাই হচ্ছে যেটা রাতের বেলা বাথরুম যেতে পারে না কেউ। বাথরুমের সঙ্গে ভয়ের একটা খুব, কারণ বাথরুমে একা যেতে হয়, ওখানে অন্য কাউকে নিয়ে যাওয়া যায় না, এই কারণেই হচ্ছে ভয়টা। আর ইলেকট্রিসিটি চলে গেলে তো আরো একটা ভীতিকর ব্যাপার। আমার বাড়িতে কুকুর ডাকছে, আচ্ছা সে লিখেছে এটা। আর পুরান ইবলিশ, এটা কেমন নাম লিখেছে? কুয়াশা যে কতটা কি লিখেছেন, অনেক কিছু লিখেছেন আপনি। এটা আপনার ব্যক্তিগত, এতটা লম্বা লেখা আমি পড়তে পারবো না। আপনার নামটা পাল্টে ফেলবেন। কোন মানুষের নাম ইবলিশ ভালো লাগে না শুনতে। আর হৃদয় খান লিখেছেন আপু ভয়ে গা শিউরে উঠছে। আচ্ছা, আনিসা বিনতে নীলিশা লিখেছেন বুঝলাম না, না বুঝলে আবার গিয়ে সংগ্রহশালায় আর্কাইভে গিয়ে শুনতে হবে। আর তুমি একটু পড়ো, তারপর আমি আবার দেখছি। নবীন সামিয়া লিখেছে নারায়ণগঞ্জ থেকে, এতক্ষণ তো রুমের লাইট অফ ছিল, বাট এখন কারেন্ট চলে গিয়েছে, ভয়ে মারা যাচ্ছি। মারা যেও না, মারা গেলে পরবর্তী কুয়াশা শুনতে পারবে না। ফারুক আহমেদ বলছে যে মনে হয় এই ঘটনাটা তাদের ভাগ্যে, মৌকে দোষারোপ করার কোনো দরকার নেই, মানে তাদের ভাগ্যের কারণেই এই ঘটনা ঘটেছে রুকু এবং ফাহিমের জীবনে। এটা হচ্ছে মোহাম্মদ ফারুক আহমেদের ভাষ্য। মন লিখেছে গল্পটা শুনে খুব খারাপ লাগছে, কেমন জানি মন খারাপ হয়ে গিয়েছে রুকুর জন্য। রুকু কি বেঁচে আছে, আর কেন এরকম মিস্ট্রি রাখো? মিস্ট্রি রাখি বলে তো এটার নাম কুয়াশা। আচ্ছা, আর লিখেছেন রাকিব খান লিখেছেন আহা আপি কি কাহিনী শুনাইলা, পুরাই ঘুম নষ্ট হয়ে গেছে। মাহবুব চৌধুরী লিখেছেন আপু কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। এমডি আশরাফ লিখেছেন বিপি শুনতে বিরক্ত লাগে, বাট কুয়াশায় কেবল আচ্ছন্ন হয়ে থাকছি। হৃদয় খান লিখেছেন ব্রতী আপু তুমি অনেক নাইস কাজ করছেন। শারমিন আপু তুমি তো ... আর বাকিরা আসেনি। শারমিন আপু সবাইকে ভয় দেখাচ্ছে। মাহবুব চৌধুরী লিখেছেন কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। আর নিতা শরীফ লিখেছেন আপু ঘটনাটা তো পুরোটা শেষ হলো না। না শেষ হলো না, কি বলো, শেষ হয়ে গেছে, একটা রহস্য রয়ে গেছে আর কি। আর আমার কাছে রহস্যের সত্যি ঘটনা আছে, কিভাবে পাঠাবো? জাহিদ হাসান জনি সরাসরি এবিসিতে যোগাযোগ করে দিয়ে দিতে পারো, অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা বলছি আরেকবার বলে দাও ব্রতী, সেখানে পাঠাতে পারো। কুয়াশা fm892@gmail.com এই হচ্ছে ইমেইল করার ঠিকানা। আর সরাসরি এসে দিতে পারো, সেটা হচ্ছে 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, 3য় তলা, কারওয়ান বাজার, ঢাকা। এটা ডাকযোগে পাঠানো যাবে এই ঠিকানায়। আচ্ছা, মোশনলেস সোহান লিখেছেন শারমিন আপু আমার সাথে আমার বাসায় কিছুদিন ধরে উইয়ার্ড ঘটনা ঘটছে। ইভেন তুমি যখন আমার নামটা স্টার্ট করলে দেন আমার ফোন রিস্টার্ট হলো। স্ট্রেঞ্জ, এটার সাথে স্ট্রেঞ্জ কি রিস্টার্ট তুমি হয়তো করেছো, সেই কারণে রিস্টার্ট। ফোন সেটটা ডাক্তারের কাছে নিয়ে যাও, ফোন সেটের ডাক্তারের কাছে। তোফাজ্জল হোসেন নাহিন লিখেছে আমরা রুমমেটরা সবাই মিলে কুয়াশা শুনছি, খুবই ভয় পাচ্ছি সবাই। আনোয়ার হোসেন হচ্ছে সবাইকে কাঁদিয়ে শেষে হাসিটা সবাইকে কাঁদিয়ে হাসিটা শেষে মৌ হাসলো, এটাই প্রুফ করে যে মৌই নষ্টের মূল। শারমিন, একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে। অধীর লিখেছে তোমাদের দিক থেকে তোমরা মৌকে কিভাবে দেখছো? তোমার রিলেটিভ হলে তৃতীয় মৃত্যুর পরে তুমি কি সাজেস্ট করতে? আমি যদি হতাম, কারণ যেহেতু আমি রহস্যের দিকে ঝুঁকি, আমি কারণ রুকু একটা মাকে কিন্তু কোনোভাবে বোঝানো যায় না, সেটা মারুফও কনভিন্স করতে পারিনি, আমি থাকলে হয়তো কনভিন্স করতে পারতাম না। তবে আমিও মারুফ যেটা চেষ্টা করছিল সেটাই করতাম, মৌকে হয়তো আলাদা একবার ব্যবস্থা করতাম, মানে আমার ওই জায়গা থেকে ডিপ্রাইভ না হয়, সে যেন ভালোভাবেই থাকে, সে যেন সুস্থভাবে ভালোভাবে বেড়ে ওঠে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা তাকে আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই, এবং ফিজিক্যাল প্রক্সিমিটির যে বিষয়টা সেই নৈকট্যটা যেন না থাকে, এরকম চেষ্টা করতাম। অবশ্যই। আচ্ছা, মোহাম্মদ হাসনাত লিখেছেন আমি আজই প্রথম এই প্রোগ্রাম শুনলাম, আর প্রথম শুনেই আমি প্রোগ্রামের ফ্যান হয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
আর আরেকজন লিখেছে আপু প্লিজ আপনাদের ডাউনলোড লিঙ্কটা দিন। ডাউনলোড লিঙ্ক হচ্ছে abcradio.bd.fm এ লগ ইন করতে হবে। লগ ইন করে সেখানে সংগ্রহশালা আছে, সেখানে গিয়ে কুয়াশার বাকি এপিসোডগুলি একটা কাজ আমরা আজকে করিনি, সেটা হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে লগ ইন করে প্রচুর বন্ধু শুনে সেটা পাওয়া যাচ্ছে না, আজকে সার্ভারের সমস্যা আছে। ওকে। আর শারমিন মামুন জানতে চাইছিল বিদেশিনীর কি হলো মৌকে জন্ম দেওয়ার পরে। বিদেশিনী সেখানেই ছিল, কিন্তু হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় এবং তারপরে গিয়ে দেখা যায় যে রুমে মৌ একাই আছে এবং বিদেশিনী কোথাও নেই। তারপর তাকে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও পরে আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আর আমিনুল ইসলাম বাবলু, আপনাকে অনেক ধন্যবাদ আমার হয়ে উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। জাহিদ হাসান জনি লিখেছেন আমার কাছে রহস্যের সত্যি ঘটনা আছে, সেটা আপনাকে বলেছি কিভাবে পাঠাবেন। ইমেল অ্যাড্রেসটা কি বলেছিলেন তখন? হ্যাঁ, কুয়াশা fm8920@gmail.com। আপু আমার পক্ষ থেকে ব্রতী আপুকে একটা থ্যাঙ্কস দাও। অবশ্যই, কারণ ব্রতী আমার সঙ্গে থাকে, আমার ভয় কম লাগে এবং আমার অনেক কাজ করে দেয়। আচ্ছা মোশনলেস সোহান লিখেছেন আপু আমি সোফায় শুয়ে এবিসি শুনছি, যেই তুমি আমার নামটা মোশনলেস স্টার্ট করলে দেন আমার ফোন সেই আবারও একই কথা লিখেছে, না ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে আর কি। আমরা আর বরং মোশনলেসের এসএমএস পড়বই না, যাতে ওর ফোন আর রিস্টার্ট না হয়, ও শুনুক। আচ্ছা হৃদয় খান লিখেছেন আপু ঘটনাটা তো 1982 সালের শুরুতে হয়েছিল, আর মৌ তখন রুকুর সাথে যখন গেল তখন কত সাল ছিল? এটা তো এত কিছু তো ডিটেল আমি বলতে পারবো না। এটা হয়তো তার মৌর তখন খুব অল্প বয়স ছিল, কত 3 বছর 2-3 বছর জন্মদিনের পরে 2 বছর, তাহলে 84 সাল হবে, 1984। এটা সহজ হিসাব। হানিফ রাহাত লিখেছেন আই ফিল গ্রেটফুল টু হিয়ার 8920 অসম, বেস্ট অফ লাক। সরি, থ্যাংক ইউ। এমডি মহিউদ্দিন লিখেছেন মৌয়ের মা বিদেশিনীর কি হয়েছিল আর মৌয়ের এইজ কত ছিল? মৌয়ের এইজ 2 বছর ছিল তখন, যখন চলে যায় তখন বছর 2 ছিল। তারপরে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আরো একজন লিখেছেন কি শুনাইলে আপু পুরা ঘুমিয়ে নষ্ট, ভয় লাগছে। জাহিদ হাসান জন লিখেছে আপু তুমি অনেক ভালো করে কুয়াশাটাকে পরিচালনা করো, থ্যাঙ্কস কুয়াশা টিম। প্রণয় ধন্যবাদ জানিয়েছে খালিদ ভাইকে মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আর মিমোসার প্রশ্ন হচ্ছে মারুফ আর রুকু কি পরে আর কখনো একসঙ্গে থাকেনি, আর কাহিনী কি এখানেই শেষ? না, মারুফ আর রুকু পরে আর একসাথে থাকেনি। রুকু এবং মৌ একসাথে চলে গিয়েছিল মারুফের বাসায়। নিলয় লিখে পারে যে মৌয়ের মুচকি হাসিটা আমার চোখে ভাসছে। আমি একটা জিনিসে খুবই আনন্দিত, আমি সবসময় চাইছি, এটা তো ভিজুয়াল মিডিয়া না, এটাতে আমরা কানে শুনি, তা আমি এরপর থেকে সবাইকে বলবো যে কুয়াশার যে আয়োজনটা হয় এটা চোখ বন্ধ করে শুনতে, তাহলে চোখের সামনে অনেক কিছু দেখতে পাবে। আমি রেডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করি। আমরা আগে একটা আয়োজন করতাম ডাবল এক্সপোজার বলে নাম, আমরা সিনেমা দেখাতাম রেডিওতে, অনেকটা সেই কাছাকাছি এরকম, সেটার থেকে কিন্তু এই আইডিয়াটা অ্যাডাপ্ট করা কিছুটা। আর ডাবল এক্সপোজারে যেটা দেখানো হতো যে অনেক সময় ইংরেজি মুভি আমরা দেখাতাম, সেই ক্ষেত্রে সেখানে ব্রতীয় ছিল, আমিও দেখাতাম। হ্যাঁ, সেই কারণে মনে হয় আমাদের জন্য কুয়াশাটা পারফেক্ট। আর অদ্রি বলছে সে একটা গল্প আছে তার কাছে, ইমেইল অ্যাড্রেসটা স্পেল করে শুনতে চায়, KUSHAFM8920@gmail.com। আর আমিও আমার ফ্যান পেজে দিয়ে দিচ্ছি, আজকে লিঙ্কও দিয়ে দিচ্ছি, সবকিছু তুমি সেখানে সব পেয়ে যাচ্ছ। ফেসবুকে সার্চ দাও RJ শারমিন লিখে, কিংবা ফেসবুকে শারমিন স্পেলিংটা বলে দিচ্ছি, SHARMENMIN কিন্তু না। আর কিছু ফেক পেজ আছে আমার, প্রচুর খোলা হয়েছে, সেগুলো একটাও আমার না। ইভেন কুয়াশার নামে ফ্যান পেজ আছে, কুয়াশার নামে কোনো পেজ আমরা গ্রুপ কিছুই খুলিনি। কয়েকটা কমিউনিটি বড় হচ্ছে, কয়েকটা কমিউনিটি গ্রুপ আছে, সেটা ঠিক ফাইন, কিন্তু বাদ বাকি যত আমার আইডিয়া আছে RJ শারমিন নামে সবই ফেক। শুধু যেটা 27,000-এর উপর, আমি জানি না এই মুহূর্তে কত হয়েছে, বলতে পারবো না। সেটা দেখলে বোঝা যাবে যে এটাই আমার কুয়াশার একটা ফেক পেজ, যেটা আমরা গত পর্বে বলেছিলাম ফেসবুকে একটা অফিসিয়াল পেজ নাম দিয়ে পরিচালনা করা হচ্ছে। আসলে কুয়াশার কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই, এবং এখান থেকে কোনো ধরনের কোনো আর্থিক কিংবা মানসিক কিংবা অফিসিয়াল কোনো সাহায্য চাওয়া কিংবা কোনো ধরনের কোনো ব্যাপার হলে সেখানে সাড়া না দেওয়ার জন্য সব বন্ধুদের, এবং ওরকম যদি হয় এবং আমরা যদি সেটা ট্রেস করতে পারি তাহলে আমরা মানে আইনের আশ্রয় নেব, এটাও বলে দিয়েছিলাম আগেরবার আমি। সুতরাং এই কাজটা যেন কেউ না করে প্লিজ।
তারপরে সুলতান লিখেছে আমাদেরকে ঘুমাতে হবে। একটু ভয় পেয়ে ঘুমাতে হবে। আচ্ছা, সাগর পারভেজ লিখেছে, আপু আজকে স্টোরিটা খুব ভালো লাগলো, থ্যাঙ্কস টু কুয়াশা। নাফিস আলম লিখেছে, বাংলাদেশের পপুলেশন কন্ট্রোলের জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে মৌয়ের মতো মেয়ে দরকার। না, এইটা বোধহয় ঠিক হলো না কথাটা, এটা একটা ঠাট্টা হয়ে গেল, কিন্তু ঠাট্টা ফাজলামের বিষয় না এটা। পপুলেশন কন্ট্রোলের জন্য একটা এরকম আসবে আর বাড়িতে এরকম মৃত্যু হবে, এটা ঠাট্টা করছেন, বাট এই ধরনের ঠাট্টা করবেন না। আচ্ছা, আর লিখেছেন মোহাম্মদ আশরাফ, আফটার অল, আচ্ছা আপনি লিখলেই হতো অসম শুধু। আচ্ছা, অসম আমি পড়ে অসম, বাট মৌকে মিস করছি, তারপর কি হলো, এটাই একটা কোয়েশ্চেন, বলো। আচ্ছা, তুমি মাসুদ রানা পড়ো কিনা জানতে চাই পলি। না, আমি জীবনে কোনদিন মাসুদ রানা পড়িনি, আমি সরি টু সে। আমি কুয়াশা পড়েছি কিছু, মাসুদ রানা আমার কখনোই পড়া হয়নি। আমিও চিমটি তোমাকে আমারও পোষায় নাই, মাসুদ রানা কখনো পড়িনি। আমি ফেলুদা পড়েছি, আমি ব্যোমকেশ বক্সী পড়েছি, আমি তিন গোয়েন্দা পড়িনি। আমি একটা পর্যায়ে এসে যখন তিন গোয়েন্দার কাহিনীগুলো বুঝে ফেলতাম যে এরপরে কি হবে কিংবা রহস্য মার্পল পড়েছি, আরো অনেক শার্লক হোমস, হ্যাঁ সেগুলো পড়েছি, কিন্তু এগুলো আমার পড়া হয়নি। প্রফেসর শঙ্কু পড়েছি, প্রচুর ভূতের বই পড়েছি, ব্রাম স্টোকারের ড্রাকুলা পড়েছি, কতবার মনে নেই, মনে করতে পারবো না। ব্রাম স্টোকারের আরো কিছু লেখা আছে খুব চমৎকার, সেগুলো পড়েছি। ইচ্ছে আছে সামনে হয়তো বা সেগুলোরও যদি আমরা করতে পারি, কিন্তু সেটা অনেক বিশাল, অনেক বড় উপন্যাস, এত একদিনে হয়তো হবে না, পরপর দু এক সপ্তাহ হবে, কুয়াশা সবই হবে। মতি ডি কস্তা লিখেছে, চট্টগ্রাম থেকে প্রোগ্রাম শেষ করে আপনারা বাসায় ফেরেন কি করে, ভয় করে না? ভয় কাঁপতে কাঁপতে বাসায় ফিরে, যেহেতু ভয়টা, আমি ভয় নিয়ে কাজ করি, তো ভয় নিয়ে কাজ করতে গেলে ভয়কে জয় করতে হয়, তো আমি জয় করে ফেলেছি ভয়কে, তাই আমি ভয় পাই না। আর এবং আমি রাতে একা ঘুমাই বাতি বন্ধ করে, ভয় ছবি দেখতে দেখতে ঘুমিয়ে যাই। শাটার নামে একটা ছবি দেখেছিলাম, SHUTTER, শাটার। এই ছবিটা আমি যারা ভয় পেতে খুব ভালোবাসি তাদেরকে দেখতে আমি কালকে ভাবছি ফেসবুকের আমার ফ্যান পেজে আমি দিয়ে দেবো। তো ঠিক আছে, আমার মনে হয় আজকের মতন এখানেই থাক। আজকে একটু ভয় পাওয়া হয়ে গেছে সবাই, আমরা আজকে বিদায় নিচ্ছি। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, আরেকদিন বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কালো কোনো কুকুর দেখলে একদম ভয় পাবার কিছু নেই। কুকুর আমার ভীষণ প্রিয়, ব্রতী এবং আমরা দুজনে কিন্তু পেট পার্সন, তো যেখানে কালো কুকুর হোক, সাদা কুকুর হোক, যে কুকুরই হোক, ভয় পাবার কোনো কিছুই নেই, বন্ধু ভাবলেই হবে। তো ঠিক আছে, আজকে রাতের মতন কুয়াশার আয়োজন এই পর্যন্তই থাকুক। আগামী সপ্তাহে আবারও নতুন আয়োজন নিয়ে কুয়াশায় হাজির হব আমি, শারমিন এবং ব্রতী। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর এবিসি রেডিওর সঙ্গেই থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.